তো দেখো আমাদের আজকে হচ্ছে ম্যাথ ক্লাস 1। এটা টপিকটা হচ্ছে নাম্বারস বা সংখ্যা, যেখানে আমরা সিকুয়েন্সিয়ালি নাম্বার রিলেটেড যত ধরনের বিষয়গুলো রয়েছে, বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশন বা এটার যে একটা ট্রি, যে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, পজিটিভ, নন পজিটিভ, ইন্টিজার, ফ্র্যাকশন, প্রাইম নাম্বারস, খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা বিষয় শিখবো। এছাড়া তোমার বিভিন্ন ধরনের ভালো ভালো ইনফরমেশন তোমরা জানতে পারবে, যেটা থেকে তোমার অ্যাডমিশনে তো পরীক্ষা কোশ্চেন আসেই, পাশাপাশি এই জিনিসগুলো তোমার ডে টু ডে লাইফেও তুমি অনেক সময় যদি জেনে রাখো তাহলে কাজে আসবে। ওকে, দেন সে এরপর হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারে যে টাইপের কোশ্চেন গুলো আসছে বা ইউজুয়ালি তোমার ট্রেন্ড অনুযায়ী যে টপিক গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিকের উপর কিছু সেলফ টেস্ট রাখছি, যে এখানে এই কোশ্চেন গুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে এই টাইপের যত কোশ্চেন আসবে এক্সামে সেগুলো তোমরা ইজিলি করতে পারবা। ওকে, এখানে তোমার যে টপিকগুলো, ম্যাক্সিমাম টপিকগুলো হচ্ছে বাংলা ভার্সনে দেওয়া, বাট যেহেতু এটা একটা বেসিক ক্লাস, এটা আমরা বাংলা ভার্সনই শিখবো। আর পর্যায়ক্রমে আমরা যখন বিউপির জন্য ইংলিশ ভার্সনটাও শিখবো তখন সেই ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প পাবে আর কি। ওকে, তো দেখো শুরু যদি করি আমরা যে নাম্বারস, ওকে, বা সংখ্যা। এই নাম্বার বলতে অ্যাকচুয়ালি আমরা তো জটিল সংখ্যা, যেটা কম্পোজিট বা কমপ্লেক্স নাম্বার, সেটা নিয়ে তো আমাদের কাজ নেই তেমন একটা, ওটা আমাদের হায়ার ম্যাথের টপিক। কিন্তু আমাদের এডমিশন টেস্টের টপিক হচ্ছে কি জেনারেল ম্যাথ, যেখানে আমরা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করব। তো নাম্বারস বলতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখানে রিয়েল নাম্বারের জিনিসটাকেই মিন করে থাকি। তো দেখো এখানে যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস, এইটার দুইটা ভাগ, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো এটা নিয়ে একটু আচ্ছা, দেখো এই যে রেশনাল নাম্বার, এটাকে বাংলায় বলা হয় মূলদ সংখ্যা। এটা থেকে প্রচুর কোশ্চেন আসে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা আর ইরেশনাল হচ্ছে অমূলদ সংখ্যা। এটাকে স্বাভাবিকভাবে যদি বলি, মূলদ সংখ্যাগুলোকে তুমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবে, কিন্তু অমূলদ সংখ্যা যেটা, সেটাকে কখনোই তুমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবে না। এবং এই যেই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ঠিক আছে, পি বাই কিউ মানে কি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখন এই মূলদ সংখ্যার মধ্যে অনেক কিছু হইতে পারে, যেমন ধরো যেগুলো পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5, এভাবে করে তুমি যদি একদম ইনফিনিটি পর্যন্ত যাও, প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করা যায়। কিভাবে যায়? দেখো, ওয়ানের নিচে যদি একটা ওয়ান দিয়ে দাও তাহলে তো পি বাই কিউ হয়ে গেছে, আর মানের কোনো পরিবর্তন হবে না। টু এর নিচে ওয়ান দেওয়া যায়, থ্রি নিচে ওয়ান দেওয়া যায়, ফোর নিচে ওয়ান দেওয়া যায়, তাই না? ঠিক তেমনি ধরো কিছু সংখ্যা আছে যেটা সরাসরি এইভাবে থাকে, যেমন ধরো 2/3, এটা তো ডিরেক্টলি পি বাই কিউ ফরম্যাটে আছে। আবার আরেকটা সংখ্যা দিলাম ধরো 0.5, এই 0.5 কে কিন্তু কি লেখা যায়, 1/2 করে লেখা যায়। তো এই যে ভগ্নাংশ বা ফ্র্যাকশন, এর সাথে ডেসিমাল বা দশমিক, এই সংখ্যাগুলো কিন্তু মূলদ বা রেশনাল নাম্বারের মধ্যেই পড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই, অমূলদ সংখ্যা কোনগুলো, যেটাকে আমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবো না, প্রকাশ করা যাবে না যেটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে যেমন ধরো তোমার √2, এটা একটা অমূলদ সংখ্যা। √2 কে তুমি কখনো এরকম পি বাই কিউ ফরম্যাটে বা ফ্র্যাকশন আকারে রিপ্রেজেন্ট করতে পারবে না। আবার ধরো তোমার √3 হইতে পারে, √5 হইতে পারে, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের সংখ্যা আছে। তারপর তোমার এই যে পাই, পাই এর হচ্ছে তোমার কত মানটা, 3.1416। ওকে, পাই দিবস কবে বলতে পারবা? পাই দিবস কত তারিখে? পাই দিবস, বিশ্ব পাই দিবস কবে, কেউ জানো? মার্চের 14 তারিখ। রাইট, এটা খুব ইজিলি তোমার এই মানটা দিয়ে মনে রাখা যায়। তোমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু পায়ের মানটা জানো যে 3.1416। তো এই যে 3 নম্বর যে মাসটা, সেটাই হচ্ছে পায়ের মাস, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওকে, তো মানে মার্চ মাসের এই যে তারপরে যে 14, এই 14 তারিখে হচ্ছে যে পাই দিবস। ঠিক আছে, পাই ডে। আচ্ছা, এখন এই পাই জিনিসটা কি? পাই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরো একটা বৃত্ত, হ্যাঁ, আর এই যে তার যে ব্যাস, সেন্টার বরাবর যে সবচেয়ে বড় লাইনটা টানা হয়েছে ব্যাস, এটার যে পরিধি, মানে বৃত্তের যে পরিধি এবং ব্যাসের অনুপাত, সেটাই হচ্ছে পাই। কারণ আমরা জানি যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, তাই না? বৃত্তের পরিধির সূত্র। আর ব্যাস যেটা, সেটা হচ্ছে দুইটা আর এর সমান, মানে দুইটা ব্যাসার্ধের যোগফল হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে 2r। কাটাকাটি করো, টু টু কাটা আর আর কাটা, দেখো শুধু পাই থাকে। তার মানে পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, মানে ফ্র্যাকশন আর কি। ওকে, আচ্ছা, এরকম আরো কিছু মানে ইয়ে আছে, যেমন তোমার ই এর একটা ভ্যালু আছে 2 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 2.8, এইরকম একটা মান। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার ইরেশনাল বা অমূলদ, যেটাকে তুমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবে না। তো অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে? কোশ্চেন গুলো আসে অনেকটা এইভাবে যে নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা, তখন চারটা অপশনের মধ্যে তুমি হচ্ছে এইভাবে জাজ করতে হবে যে এটাকে
ধরো একটা দিয়ে দিল, বললো যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, সেখানে একটা দিল 1, আর একটা দিল 2/3, আর একটা দিল 0.5, আর একটা দিল হচ্ছে তোমার √2, তাহলে অ্যান্সার কি হবে? √2 হবে। মানে বাকি সবগুলোই দেখো মূলদের ভিতরে পড়ে গেছে। তো এইভাবে তোমার কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখন এই যে অমূলদ সংখ্যা, এটার মধ্যে আবার আরেকটা বিষয় রয়েছে। যেমন দেখো, ধরো একটা কনফিউশনের কোশ্চেন দিই। যেমন আমি বললাম যে √16 / √25, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি তোমার রেশনাল নাকি রেশনাল, মূলদ না অমূলদ? তো দেখো, এইটাকে দেখে তোমার মনে হইতে পারে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা তোমার মানে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, কিন্তু এটাকে তুমি দেখো ভাঙলে কি দাঁড়ায়। 16কে যদি রুট করো তাহলে হবে 4, 25কে রুট করলে হবে গিয়ে 5। তুমি দেখো ঘুরে ফিরে সেটা p/q ফরম্যাটে প্রকাশ হয়ে গেছে। তার মানে সেটা কিন্তু এই যে মূলদ সংখ্যার মধ্যে পড়ে গেছে। তো এরকম রূপ দেখেও কিন্তু তোমার সেটাকে অমূলদ বলা যাবে না। যেমন অমূলদের আমরা দেখলাম √2, √3, এগুলো অমূলদ হইলো, কিন্তু যদি সেটাকে ভেঙে পরবর্তীতে ফ্র্যাকশনে নেওয়া যায়, তাহলেও কিন্তু সেটা মূলদের মধ্যেই চলে আসবে। এই বিষয়টা মাথায় রাখবা। সেই মূলদ সংখ্যার মধ্যে আবার দুইটা জিনিস, একটা হচ্ছে পজিটিভ বা তোমার যেটাকে আমরা প্লাস দিতে পারি, আর একটা হচ্ছে অধনাত্মক বা নেগেটিভ বলতে পারি। অধনাত্মক মানে কি? ঋণাত্মক, নেগেটিভ সংখ্যা বলো আর কি, সরাসরি মাইনাস। আর তাদের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে জিরো। তো প্রশ্ন হইতে পারে যে ভাইয়া পজিটিভ বুঝলাম, নেগেটিভ বুঝলাম, বাট জিরো এটা কোন ধরনের সংখ্যা? এটা কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা, কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? তো এটার উত্তর হচ্ছে যে জিরো নেগেটিভও না পজিটিভও না, জিরো হচ্ছে এমন একটা সংখ্যা যেটার নাম কি, যে নন নেগেটিভ, অঋণাত্মক। কি নাম? নন নেগেটিভ। মনে রাখবো, নন নেগেটিভ বা অঋণাত্মক, অঋণাত্মক। আচ্ছা, এই জিরো আবিষ্কার করছে কারা? এই জিরো আবিষ্কার করছে সর্বপ্রথম ভারতীয়রা। ঠিক আছে, আর্যভট্ট যিনি, তিনি এই জিরো আবিষ্কার করছে। নেক্সট দেখো, যে পজিটিভ নাম্বার যেটা, যেটাকে আমরা পজিটিভ হিসেবে চিন্তা করি, ধরো 1 2 3 করে একদম ইনফিনিটি পর্যন্ত, সেটার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টেজার, আর একটা হচ্ছে ভগ্নাংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। ঠিক আছে, তো এই যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, সেটার মধ্যে আবার কয়েকটা জিনিস, একটা দেখো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে আমরা ইন ডিটেলসে পড়বো। তারপর দেখো একক সংখ্যা, আর একটা হচ্ছে কৃত্রিম বা কম্পোজিট নাম্বার। তো আমাদের এই দুইটা নিয়ে তেমন একটা কাজ নাই, আমরা হচ্ছে এই যে মৌলিক সংখ্যা এটা সম্পর্কে ইনডেপথ পড়তে হবে, এটা থেকে কোশ্চেন আসে। সো খেয়াল করো, আমরা যেহেতু নাম্বার নিয়ে আলোচনা করতেছি বা সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, সো আমরা ম্যাথ করার ক্ষেত্রে বা আমাদের সাধারণ গণিতের ক্ষেত্রে আমরা যেই মানে নাম্বার সিস্টেমটা ফলো করি, সেটা কোনটা? সেটা হচ্ছে ডেসিমাল, ডেসিমাল বা দশমিক। ওকে, তো এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমে টোটাল ডিজিট কতগুলো? টোটাল অঙ্কের যে ডিজিট সেটা হচ্ছে 10টি। কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত এই 10টি। কেননা দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এরকম করলে টোটাল 10টি সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, তো এই যে 10টি সংখ্যা জিরো সহ ধরে, তো এরপরের যে সংখ্যাগুলো সেগুলা কিন্তু তোমার এই যে 0 থেকে 9 এই সংখ্যাগুলো দিয়েই তৈরি হয়। তুমি যদি 10 বলো তাহলে সেটা কি হবে? 1 আর 0 যুক্ত হবে। 20 বললে 2 আর 0 যুক্ত হবে। এভাবে করে কোটি কোটি সংখ্যা বানানো যাবে, কিন্তু আমাদের যে মেইন ডিজিট সেটা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত, এই 10টাই। কথা ক্লিয়ার? এখন দেখো, এই যে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট আমরা যেটা ইউজ করে ম্যাথ করি, সেক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই আলাদা আলাদা নিজস্ব ভ্যালু আছে। যেমন তোমার কাছে যদি 1 টাকা থাকে, তুমি সেটা দিয়ে 1 টাকার একটা চকলেট কিনতে পারবা, তার মানে 1 টাকা দিয়ে একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তার মানে 1 টাকার একটা নিজস্ব ভ্যালু রয়েছে। কিন্তু শুধুমাত্র যে জিরো সংখ্যাটা আছে বা জিরো অঙ্কটা রয়েছে, সেইটা কিন্তু সার্থক অঙ্ক নয়। কেননা সেইটার আলাদা কোনো ভ্যালু নাই। তোমাকে যদি বলি যে তোমার কাছে 0 টাকা আছে, অর্থাৎ তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে কি তুমি চকলেট কিনতে পারবা? পারবা না। সো এই জিরো হচ্ছে তোমার অভাব জ্ঞাপক বা সাহায্যকারী। এখন অভাব জ্ঞাপক কেন বলা হলো? যে এটা নিজে একাকী, এটার কোনো ভ্যালু নাই। কিন্তু সাহায্যকারী কেন বলা হলো? যে এটা যখন অন্যের সাথে যুক্ত হয় তখন একটা ভ্যালু প্রদান করে। সাপোজ সে যদি 1-এর সাথে যুক্ত হয় তখন সেটার মান হয়ে গেল 10, যদি 5-এর সাথে যুক্ত হয় তখন সেটার মান হয়ে গেল 50, যদি 9-এর সাথে যুক্ত হয় তাহলে হবে 90, জিরো যদি আরো যুক্ত হয় তাহলে 100, আরো যুক্ত হলে 500, আরো যুক্ত হলে 900, এইভাবে করে কোটি কোটি ইনফিনিটি পর্যন্ত সংখ্যা হইতে পারে। তার মানে জিরো হচ্ছে অভাবজ্ঞাপক বা সাহায্যকারী একটা ডিজিট, আর বাকি 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে সার্থক ডিজিট বা ইন্ডিপেন্ডেন্ট ডিজিট, যেগুলোর নিজস্ব ভ্যালু রয়েছে। আই গেস এই বেসিক জিনিসটা তোমরা বুঝে ফেলছো। নেক্সট আসো, যে কয়েকটা মানে ট্রিকি জিনিস যেটা তোমরা জেনে থাকলে অনেক সময় ফ্রেন্ডের সাথে বা আত্মীয় স্বজনের সাথে জিজ্ঞেস করতে পারবা, যে বলেন তো বা বলো তো 1 থেকে 100 পর্যন্ত শূন্য কতবার আসে?
এই ধরনের কোশ্চেন করা হয় না? মাঝে মধ্যে দেখবা যে টিভিতে বা এই ফেসবুকে এই ধরনের তোমার টক শোর মতো ছোট ছোট ক্লিপে অনেকে কোশ্চেন করে থাকে, এগুলো অনেক ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো দেখো, 1 থেকে 100 পর্যন্ত টোটাল শূন্য আছে 11টা। আর 1 থেকে 100 পর্যন্ত এক, যেটা হচ্ছে এক, এক সংখ্যা বা এক অঙ্কটা রয়েছে টোটাল 21টি। আর 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট আছে টোটাল 20টি। তো আমি যদি তোমাদেরকে এখন কোশ্চেন করি যে 1 থেকে 100 পর্যন্ত 5 কতবার আছে বলো তো, কত হবে? এখানে কিন্তু উত্তর আছে, দেখে বলো। 1 থেকে 100 পর্যন্ত 5 কতবার আছে? আচ্ছা, চ্যাটে লিখছো। হ্যাঁ, 20টি। রাইট, হয়েছে, চ্যাটে 20টি লিখছো, ওকে গুড। হ্যাঁ, তোমাদের আনসার কারেক্ট। কেননা দেখো, আমি যখন বললাম যে 1 থেকে 100 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা যে ডিজিট সেগুলো 20টি করে আছে, তাহলে 5 হতো এই 2 থেকে 9 এর ভিতরেই পড়ে, তাই না? তো সেই ক্ষেত্রে 5 রয়েছে কতবার? 20 বার। আর বাকি যে দুইটা, এটা মনে রাখবা, শূন্য হচ্ছে 11টি, এক হচ্ছে টোটাল 21টি। ফাইন। নেক্সট আসো তোমার আরেকটা টপিক, দ্যাট ইজ ক্ষুদ্রতর এবং বৃহত্তর, বা ক্ষুদ্রতম এবং বৃহত্তম। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে আমরা যখন ম্যাথ করব তখন কিছু কোশ্চেন থাকে অনেকটা এরকম, যে 5 অঙ্কের তোমার ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে কত অবশিষ্ট থাকে। এই ধরনের কিছু কোশ্চেন থাকে। তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা সেটা বুঝতে হবে। ধরো যদি বলি এক অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে হবে শুধুমাত্র একটা এক। আর বৃহত্তম সংখ্যা বললে সেক্ষেত্রে হবে গিয়া একটা নয়। যদি বলি যে 2 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে হবে একটা এক আর একটা শূন্য। ঠিক আছে, কারণ 2 অঙ্ক বিশিষ্ট এর চেয়ে ছোট সংখ্যা নেই। এর চেয়ে ছোট যদি তুমি নয়তে যাও তাহলে সেটা 1 অঙ্কের হয়ে গেল, সেটা কিন্তু 2 অঙ্কের আর থাকলো না। আচ্ছা, আর তাইলে বৃহত্তম সংখ্যাটা কত হবে? দুইটা নয়। কেননা এরপরে যদি তুমি চলে যাও 100-তে, সেখানে আবার 3টা অঙ্ক হয়ে যাবে। ঠিক তেমনি তোমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে গিয়া একটা এক দুইটা শূন্য, আর তিনটা নয় হবে গিয়া বৃহত্তম। তো যদি এখন কোশ্চেন করা হয় যেটা, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এইটা। এই যে দেখো, এক দিয়ে চারটা শূন্য, এটা হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা 5 অঙ্কের। আর বলছি এটা থেকে বিয়োগ করতে হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কি? চারটা নয়, তাই না? তো চারটা নয় তুমি এখানে বসায় দাও। এবার এটাকে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? দেখো, 10,000 থেকে যদি 9,999 বিয়োগ করা হয় তাহলে অ্যান্সার কত হয়? এক। সহজ উত্তর, তাই না? তো এই ধরনের কোশ্চেন থাকবে অনেক সময়। সেখানে তোমাকে, এখানে আমি 5 আর 4 অঙ্কের কথা বললাম, সেখানে তোমাকে 6 7 দিতে পারে, 8 9 দিতে পারে, 10 11 দিতে পারে, হোয়াট এভার ইট ইজ। তোমাকে তখন এইভাবে জিনিসটাকে সাজিয়ে নিয়ে করতে হবে। বুঝছো? নেক্সট দেখো, যে আমরা তখন যে মূলদ অমূলদ নিয়ে আলোচনা করলাম সেটা সম্পর্কে এখানে আরেকটু ইনফরমেশন বলা আছে। দ্যাট ইজ, মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এবং ওই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তো এটার ইংরেজি নাম কি? এটার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার, যেটাকে তুমি কিউ দিয়ে প্রকাশ করো। যে মূলদ সংখ্যার যে সেটটা রয়েছে সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তো তার মধ্যে কি কি রয়েছে, যেমন দেখো, পূর্ণ সংখ্যা 1 2 3 এগুলা প্রত্যেকটা, কারণ একের নিচে এক দেওয়া যায়, p/q হয়ে যায়। 2 এর নিচে এক দেওয়া যায়, p/q হয়ে যায়। 3 এর নিচে এক দেওয়া যায়, p/q হয়ে যায়। 0.5 যেটা, সেটাকে লিখা যায় 1/2 আকারে, তাহলে p/q হয়ে গেছে। আর 2/3 সেটা তো এমনিতেই p/q রয়েছে। তো এই প্রত্যেকটা জিনিসই কি? মূলদ বা রেশনাল, কারণ এটাকে p/q ফরম্যাটে প্রকাশ করা গেল। আর অমূলদ কোনটা? যেটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না এবং সিম্পলিফাই করার পরেও রুট থাকে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে তোমাদেরকে রুট টু কেন তোমার অমূলদ সেটা আমরা বললাম, আবার পাই কেন অমূলদ সেটা আমরা বললাম, এবং ই কেন অমূলদ সেটা আমরা বললাম। দেখো, পাই এর যে সংখ্যাটা, এটাকে তুমি বলতে পারো যে ভাই পাই তো 3.1416। তো এটা আমরা যখন পড়ছিলাম তখন মনে করেন যে 22/7 এরকম একটা সংখ্যা আমরা পড়ছিলাম, যে 22/7 নিয়ে পায়ের মান 3.1416 আসছিল, আমরা সাধারণ গণিতে এরকম একটা ইনফরমেশন করছি। তো তাহলে 22/7 তো p/q ফরম্যাটে প্রকাশ করা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি বলি, এই 22/7 এটা হচ্ছে একটা অনুমান করে সংখ্যা ধরে নিছে। বাট অ্যাকচুয়ালি যে পায়ের ভ্যালু কোত্থেকে আসে? যে বৃত্তের পরিধি থেকে ব্যাসের অনুপাত, অর্থাৎ 2πr থেকে 2r যখন তুমি ডিভাইড করো তখন শুধু পাইটা থাকে আর কি। তো এই যে বিষয়টা, এখান থেকে যে পাই এর যে ভ্যালু, যে পরিধি এবং ব্যাসের অনুপাত,
এটা আজ পর্যন্ত সুপার কম্পিউটার দিয়েও বের করা সম্ভব না, এটা তোমার যাচ্ছেই যাচ্ছে। এই যে 3.14159 ডট 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 করে তোমার অনেক দূর চলে যাচ্ছে, যে লাস্টে কোথায় গিয়ে ফিনিশিং সেটা এখন পর্যন্ত জানা যায় না। দ্যাটস এটা হচ্ছে অমূলত, এটাকে তুমি চাইলেই এরকম 22 বাই 7 লিখতে পারো না। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি। ওকে, যে যদি কোন একটা জিনিসের পরিধি 22 মিটার হয় আর সেটার ব্যাস 7 মিটার হয়, তাহলে ওই জিনিসটা গোলাকার হবে, বৃত্তের মতো হবে। ওকে, এছাড়া কিন্তু এই যে রেশিও যদি না মিলে, তাহলে সেই জিনিসটা বৃত্তাকার হবে না, সেটা দেখবা চ্যাপ্টা হয়ে যাবে, ডিম্বাকার হয়ে যাবে, ওরকম হয়ে যাবে। তো এইটা হচ্ছে বিষয়। আর সিম্পলিফাই করার পর রুট থাকে, এই জিনিসটা কি বললাম, ধরো ওই যে তখন বললাম যে √16 আর একটা হচ্ছে √25। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হয়ে গেল 4/5। তাহলে তো সিম্পলিফাই করার পর রুট থাকলো না, যেহেতু থাকলো না সেটা তখন মূলদের মধ্যে পড়ে গেছে, এই জন্য 4/5 হচ্ছে মূলদ। কিন্তু যেগুলো হচ্ছে ধরো এরকম থাকলো যে √16 / ধরো 5, এখন তুমি 16 কে কি লিখতে পারো যে 4, কিন্তু √5 কে তো কিছু করা যায় না, √5 কে √5ই রাখা যায়। তাহলে এই যে 4/√5 এটা কিন্তু আবার এই মূলদের মধ্যে পড়বে না, কারণ সিম্পলিফাই করার পরও কিন্তু রুট থেকেই গেছে। তাহলে এটা কিন্তু কিসের মধ্যে পড়বে, অমূলদের মধ্যেই পড়বে। তো এই হচ্ছে বেসিক বিষয়টা আর কি। আই গেস তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে যদি অপশনের মধ্যে একটু ক্রিটিক্যালি অপশন দেয় তাহলে এইভাবে দিতে পারে আর কি। নেক্সট আসো, যে মৌলিক সংখ্যা, খুব ইম্পর্টেন্ট, এটার ইংরেজি নাম হচ্ছে প্রাইম নাম্বারস। এটা থেকে তোমার বিউপিতে প্রচুর কোশ্চেন দিবে, প্রচুর বলবে যে নিচের কোনটি প্রাইম নাম্বারস, এভাবে হুইচ ওয়ান ইজ দি প্রাইম নাম্বারস। তো আমরা প্রাইম নাম্বার বের করার জন্য ওয়ে কি সেটা শিখবো। প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত কতগুলো রয়েছে, সেগুলোর যোগফল কত, এই প্রত্যেকটা জিনিস আমরা শিখবো একটা টেকনিকের মাধ্যমে। দেখো, তো শুরুতেই কোশ্চেন হচ্ছে যে প্রাইম নাম্বার কি অ্যাকচুয়ালি, প্রাইম বা মৌলিক নাম্বার কি। তো দেখো, দুই বা ততোধিক সবজোড় সংখ্যা যৌগিক, মানে সরি, এখানে দেখো মৌলিক সংখ্যা হইতেছে যে সকল সংখ্যাগুলোর তোমার এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো ধরনের আলাদা এই কি বলে গুণনীয়ক নাই সেটা। তো এই যে মৌলিক সংখ্যা, এইটার ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হইতে পারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে প্রশ্ন হইতে পারে যে ভাই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কেন 2? কেননা দেখো এর আগে যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু চলে আসে আবার 1 অথবা 0, আর তার আগের গুলা কি মাইনাসের ঘরে চলে যায়। তো মাইনাসের গুলো তো কখনোই তোমার মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না। তাহলে শুরু হইতে হবে হয় 1 থেকে, নাহলে 2 থেকে। এখন একের কিন্তু তোমার একটা মাত্র তোমার কি বলে গুণনীয়ক রয়েছে, 1 কে শুধু 1 দিয়ে ভাগ যায়। কিন্তু আমাদের যে মৌলিক সংখ্যার ডেফিনিশন, সেখানে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে সকল সংখ্যার গুণনীয়ক হিসেবে ওই সংখ্যা এবং 1 থাকতে হবে, মানে ওই সংখ্যা পাশাপাশি 1, এই দুইটা থাকবে, মানে দুইটা লাগবে। কিন্তু একের ক্ষেত্রে তো মাত্র একটাই, কারণ 1 কে 1 দিয়ে ভাগ করা যায়, আর তো কোনো সংখ্যা নেই। কিন্তু তুমি যদি 2 চিন্তা করো, তাহলে 2 কে 2 দিয়েও যাচ্ছে, 1 দিয়েও যাচ্ছে, 3 কে 1 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 5 কে 1 দিয়েও যাচ্ছে, 5 দিয়েও যাচ্ছে, আবার 7 কে 1 দিয়েও যাচ্ছে, 7 দিয়েও যাচ্ছে, 13 কে 1 দিয়ে যাচ্ছে, 13 দিয়ে যাচ্ছে। তো এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে গিয়ে তখন প্রাইম নাম্বার। ওকে, তো যদি আসে পরীক্ষায় যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তাহলে অ্যান্সার হচ্ছে 2। আর আরেকটা খুবই মজার বিষয় হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যাও কিন্তু 2, কেননা বাদ বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে পৃথিবীতে ইনফিনিটি পর্যন্ত, প্রত্যেকটা মৌলিক সংখ্যা হচ্ছে বিজোড়। দেখো, 2 এটা একটা মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট এবং জোড়। এরপরে সবগুলো দেখো, 3, 5, 7, তারপর তোমার 11, 13, 17, এই 23, এগুলো প্রত্যেকটাই কি বিজোড় না? দেখো এরকম করে ইনফিনিটি পর্যন্ত তুমি যাও, সবগুলাই বিজোড় পাবা, কখনোই আর তুমি জোড় সংখ্যা পাবা না। তো এই জন্য এই জিনিসটা এখানে লেখা আছে যে 2 ব্যতীত সব জোড় সংখ্যা হচ্ছে যৌগিক, কিন্তু 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদের জানতে হবে। এখন আমরা তো অসীম পর্যন্ত মৌলিক সংখ্যা পড়তে পারবো না, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত কোনগুলো আছে এগুলো একটু আমাদের চেনা উচিত, যে একজন এডমিশন ক্যান্ডিডেট হিসেবে এটা আমাদের জানা উচিত আর কি। এই জন্য এখান থেকে কোশ্চেন আসে। তো 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে কতগুলো, 25টা। এবং এদের টোটাল যোগফল কত, যোগফল হচ্ছে 1060। এটা মুখস্থ রাখতে পারো। আর মুখস্থ না রাখলেও চলে, আমরা এখানে টেকনিক দিয়েই মনে রাখতে পারবো। বাট এই জিনিসটা মুখস্থ রাখলে ধরো তোমাদের জন্য হেল্প হবে, যে আলাদা করে সময় ওয়েস্ট হবে না এখানে বের করার জন্য। তো দেখো, 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে বা প্রাইম নাম্বার রয়েছে, এদের একটা টেকনিক আছে মনে রাখার, সেটা হচ্ছে ডিডি, বিবিসি, বিবিসি, বিএ। তো এই যে ডি মানে কত, ডি আলফাবেটিক অর্ডার যদি চিন্তা করো, ABCD, ডি হচ্ছে 4 নম্বর, তাই না? তার মানে ডি এর ভ্যালু হচ্ছে 4, আর বি এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হচ্ছে 3, তারপর তোমার হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1। তো এই হচ্ছে আমাদের বিষয়, যে 1 থেকে 10 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, এই জন্য আমরা শুরুতে ডি নিলাম। 4টি কি কি, 2, 3, 5, 7।
10 থেকে 20 পর্যন্ত হচ্ছে চারটি, 11, 13, 17, 19। 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে মাত্র দুইটি, 23, 29। 30 থেকে 40 পর্যন্ত দুইটি, 31, 37। এবং 40 থেকে 50 পর্যন্ত তিনটি, 41, 43, 47। এভাবে 60 পর্যন্ত হচ্ছে 53, 59 দুইটা, 70 পর্যন্ত দুইটা, 61, 67। 80 পর্যন্ত হচ্ছে তিনটা, 71, 73, 79, অর্থাৎ 71, 73 আর 79। আর 90 পর্যন্ত দুইটা, 83 আর 89। আর 90 থেকে 100 পর্যন্ত লাস্ট হচ্ছে মাত্র একটা, যার জন্য হচ্ছে আমরা এইভাবে মনে রাখছি যে ডি ডি, বি বি, সি, বি বি, সি, বি, এ। তার মানে হচ্ছে 4 4, 2 2 3, 2 2 3, 2 1। এ হচ্ছে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। তো এখন ধরো আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে বলো তো 20 থেকে 60 পর্যন্ত টোটাল কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে, 20 থেকে 60 পর্যন্ত, তাহলে উত্তর কি হবে? দেখো, যেহেতু 20 থেকে বলা হয়েছে, তুমি যদি টেকনিকটা জানো যে ডিডি, বিবিসি, বিবিসি, বিএ, তাহলে এইডি হচ্ছে 1 থেকে 10, এইডি হচ্ছে যে 10 থেকে 20। আমি বলছি 20 থেকে 60, তাহলে 20 থেকে শুরু হচ্ছে এখান থেকে, তাহলে এইটা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তার মানে এই যে কয়েকটা ঘর নিয়ে, তাহলে এখানে কত? বি হচ্ছে 2 2 4, তার সাথে আবার সি এর 3 মানে হচ্ছে 7, আবার তার সাথে 2 8 9, তার মানে টোটাল হচ্ছে 9টি। দেখো এখান থেকে যদি তুমি হিসেব করো, টোটাল এই যে 9টি হবে। ওকে। তো এইভাবে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে 40 থেকে 80 পর্যন্ত কয়টি, 10 থেকে 50 পর্যন্ত কয়টি, এরকম। অনেক সময় আবার বলবে যে ধরো সাপোজ এভাবে বলতে পারে যে সাপোজ 31 থেকে 60 পর্যন্ত কয়টি, তখন 31 বললে, যেহেতু 31 থেকে বলছে, তাহলে 31 কিন্তু বাদ হয়ে যাবে। তো যেহেতু 31 থেকে 60 পর্যন্ত বলছে, 31 বাদ হয়ে যাওয়াতে আমরা জানি যে 30 থেকে 60 পর্যন্ত হচ্ছে তোমার 60টি। তাহলে 31 যেহেতু বাদ হয়ে যাচ্ছে, তাহলে তখন অ্যান্সার হবে আবার 6টি। তো এই ধরনের ট্রিকি কিছু কোশ্চেন থাকতে পারে, যে তুমি খেয়াল রাখবা যে 30 থেকে বলছে না 31 থেকে বলছে। কেননা যদি ওরকম বলে যে এত থেকে এত, তার মানে তাদের মাঝখানে কত আছে সেটা, যেহেতু 31 বলছে, তাহলে 31 তো বাদ হয়ে গেল, মাঝখানে কি আছে সেগুলো নিয়ে কাজ করব। ওকে। তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো তো? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, চ্যাটে লিখছো? জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আসো, যে মৌলিক সংখ্যা চেনার উপায়। এতক্ষণ পর্যন্ত আমরা 1 থেকে 100 পর্যন্ত যেটা আমাদের এজ এ স্টুডেন্ট জানা উচিত বেসিক জিনিস, সেটা আমরা পড়ে ফেলবো। এখন কোশ্চেন হচ্ছে যে মৌলিক সংখ্যা আমরা অনেক সময় এর চেয়ে বড়গুলো তো থাকতে পারে, সেগুলাকে দেখে কিভাবে চিনবো যে এটা মৌলিক নাকি মৌলিক না? অনেক সময় তোমাকে চারটা অপশন দিবে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, সেখানে ধরো 145, 123 বা হচ্ছে 250, এরকম অপশন দেওয়া থাকতে পারে। তো এত বড় সংখ্যাটা কি মৌলিক না মৌলিক না, এটা তো তুমি জানো না। তো এটাকে আমরা জাজ করবো যে এটা কি অ্যাকচুয়ালি মৌলিক কিনা। এটাকে জাজ করার যে উপায়টা, সেটা নিয়ে নাম হচ্ছে ডিভিজিবিলিটি টেস্ট। কি নাম? ডিভিজিবিলিটি টেস্ট। এটা থেকে বিউপিতে কোশ্চেন আসে। তো দেখো, ডিভিজিবিলিটি টেস্টটা কিরকম দেখো। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলা যেগুলা তোমার এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অর্থাৎ 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, এরকম যাবে না আর কি ভাগ। ওকে। তো বিষয়টা দেখো, যে 2 দিয়ে কোন কোন সংখ্যাগুলো তাহলে ভাগ যায়। সকল জোড় সংখ্যা, এই যে ইভেন নাম্বার, প্রত্যেকটা সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, তাই না? পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবগুলো 2 দ্বারা ভাগ যায়। তো যদি আমি বলি যে 250, এটা কি মৌলিক সংখ্যা কিনা? তুমি তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা মৌলিক সংখ্যা হবেই না। নো ওয়ে, কারণ 2 দ্বারা ভাগ চলে যাবে, এটা বাদ, এমনিতেই বাদ। তাহলে জোড় সংখ্যা অপশনে থাকলে সেটা শুরুতেই বাদ। তারপর দেখো যে 3 দ্বারা সংখ্যা ভাগ যাবে কি যাবে না, সেটা আমরা কিভাবে জাজ করব? দেখো, এইটার কৌশলটা হচ্ছে সাম অফ দ্য ডিজিটস আর ডিভিজিবল বাই 3। মানে 3 দ্বারা সেই সকল সংখ্যাগুলোই ভাগ যাবে যেই সংখ্যাটার ডিজিটের যোগফলটা 3 দ্বারা ভাগ যায়। সাপোজ ধরো সংখ্যাটা বললাম 153, এই যে 153, এটা কি 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না? এটা কি মৌলিক না অমৌলিক? দেখো, এটাকে 3 দ্বারা কিন্তু ভাগ যাবে। কিভাবে যাবে? 1+5+3 যোগ করলে কত হয়? 9। তো 9 যেহেতু 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। এই জিনিসটা এখানে বলছে, সাম অফ দ্য ডিজিটস আর ডিভিজিবল বাই 3, তাহলে ওই পুরো সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল। মানে এই যে প্রত্যেক সংখ্যাটা আছে, প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরকম অন্য যে কোনো সংখ্যা তুমি নিতে পারো, যত বড় সংখ্যা নিতে পারো, দেখবা যে ডিজিট গুলার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। ওকে। তার মানে এইটাও কিন্তু মূলদ সংখ্যা হবে না। তারপর দেখো, 4 এর ক্ষেত্রে হচ্ছে লাস্ট দুইটা ডিজিট তোমার 4 দ্বারা ভাগ যেতে হবে। তো
তো লাস্টের ক্ষেত্রে দুইটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে বুঝতে হবে সেটা 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে সেটা মৌলিক সংখ্যা না। 5-এর ক্ষেত্রে হচ্ছে শেষে তোমার 5 অথবা 0 থাকতে হবে, তাইলে 5 দ্বারা ভাগ যাবে, কারণ শেষে 5 আর 0 না থাকলে 5 দ্বারা কাটাকাটি করা যায় না। আর 6-এর ক্ষেত্রে হচ্ছে 2 এবং 3-এর রুলস একসাথে অ্যাপ্লাই করতে হবে, তার মানে সংখ্যাটাকে জোড়ও হইতে হবে, আবার সামের মানে ডিজিটের সামটা তোমার 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে, এই যে 153 মতো। তাহলে 153 কি 6 দ্বারা ডিভিজিবল কিনা? তো দেখো 2-এর রুলস এবং 3-এর রুলস অ্যাপ্লাই করো। 3-এর রুলস এখানে অ্যাপ্লাই তো হয়েই গেছে, কিন্তু 2-এর রুলস আবার অ্যাপ্লাই করা যায় না, কারণ এই সংখ্যাটা কিন্তু বিজোড়। আমি বলছি 2-এর রুলস এর ক্ষেত্রে সেটা জোড় হইতে হবে, তাহলে 6 দ্বারা সেটা কাটা যাবে না। ওকে, এরকম ভাবে ডিসিশন নিতে হবে। আর 7-এর ক্ষেত্রে হচ্ছে জিনিসটা অনেকটা একটু কমপ্লিকেটেড, যেমন তোমার দেখো যে তোমাকে শুরুতেই পুরো সংখ্যা থেকে লাস্টের ডিজিটটাকে সরে নিতে হবে, তারপর ডাবল করে নিতে হবে এবং পরবর্তী সংখ্যাটা থেকে বিয়োগ করে নিতে হবে। ধরো তোমার এই যে 63, এখন 63 সংখ্যাটাকে আমরা কি করতে পারি? 63 না, 7 দিয়ে যদি বলি, 7 দিয়ে যদি বলি তোমার, আচ্ছা 63 চিন্তা করি না, ধরো এই যে শেষের সংখ্যাটাকে যদি নিয়ে নেই তাহলে 3, এটাকে ডাবল করলে হবে গিয়া 6। এখন বলছে সাবট্রাক্ট ফ্রম দ্য ফলোইং, তাহলে যে বাকি অংশটা থাকে, বাকি অংশ কত ছিল? 6। এটা থেকে এই 6-কে বিয়োগ করো, বিয়োগ করলে অ্যান্সার কত আসলো? 0। তো বলছে যদি অ্যান্সারটা 0 অথবা 7-এর গুণিতক আকারে আসে, যেমন 7, 14, 21, মানে হচ্ছে যে তোমার কত 35, তারপর ধরো তোমার 42, এইভাবে সংখ্যাগুলো আসে 7-এর মাল্টিপল হিসেবে, তখন সেটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হবে। তো এখানে যেহেতু এই সংখ্যাটাকে সরিয়ে ডাবল করার পর বিয়োগ করার পর 0 আসছে, তাহলে আমাদের শর্ত স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই সেটা 7 দ্বারা ডিভিজিবল। এভাবে তোমরা চেক করতে পারো, বড় সংখ্যা থাকলে তুমি কি করবা, শেষের ডিজিটটা সরিয়ে নিয়ে ডাবল করবা, বাকি অংশটা থেকে বিয়োগ করে দেখবা যে সেটা কি 0 আসছে নাকি 7-এর মাল্টিপল হিসেবে আসছে, যদি আসে তাহলে সেটা 7 দ্বারা ডিভিজিবল। ওকে। আর 8, 9, 11 এগুলার ক্ষেত্রে আমরা কিভাবে জাজ করব? আমরা আমাদের যে ট্রেডিশনাল মেথড সেটা দিয়ে জাজ করব, মানে ভাগ করব। ধরো যে 250 কি 8 দ্বারা ডিভিজিবল কিনা, তো এখানে কি করব আমরা শুরুতে, এই যে 25-এর মধ্যে 8 কতবার যায়? 8 যায় হচ্ছে তোমার 3 8 24, তার মানে 3 বার। ওকে, 24, তাহলে হাতে থাকে 1, তো এরপরে শূন্য বসালে সেটা হয়ে যাবে 10। 10-এর মধ্যে 8 যায় একবার, তার মানে এটা দশমিক থাইকা যায়। ওকে, কারণ 2 অবশিষ্ট থাকে। তো এই জন্য এটা কিন্তু ভাগ যাচ্ছে না, এইভাবে আমরা জাজ করবো সেটা। 8 মানে ইয়ের ক্ষেত্রে, 8-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে, তারপর 11-এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আর কি। ওকে, নেক্সট আসো যে ক্রমিক সংখ্যার বিষয়টা, এটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। ক্রমিক সংখ্যা থেকে 1 মার্ক থাকবে বিউপিত, জাহাঙ্গীরনগরেও। ক্রমিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় তোমার কনসিকিউটিভ নাম্বারস। কি নাম্বারস? কনসিকিউটিভ নাম্বারস। এখন কনসিকিউটিভ যে নাম্বারগুলো রয়েছে এগুলার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে পর পর আসবে, যেমন 1 2 3 4 5 6 এভাবে করে যখন সিকুয়েন্সিয়ালি আসবে তখন সেটাকে বলা হয় ক্রমিক বা কনসিকিউটিভ। এখন কনসিকিউটিভ নাম্বার এরকম 1 2 3 আকারে হইতে পারে, আবার ধরো সাডেন একটা গ্যাপ দিয়েও হইতে পারে, যেমন জোড় সংখ্যাটা 2 4 6 8 10 12 16 এভাবে করে অসীম পর্যন্ত হইতে পারে। আবার বিজোড় সংখ্যারও হইতে পারে 1 3 5 7 9 11 13 15 17 এভাবে করে অসীম পর্যন্ত হইতে পারে। তো যাই হোক না কেন, যখন আমাদের এরকম সরাসরি 1 2 3 আকারে থাকবে তখন হচ্ছে আমাদের সিকোয়েন্স এটা, যে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, মানে আমাদের গ্যাপ হচ্ছে এক করে, একের পরে এক, তারপরে একের পরে দুই, তারপরে তিন, তারপর চার, তারপরে পাঁচ, তারপর ছয়। কারণ আমাদের প্রত্যেকবারই গ্যাপ এক করে বাড়তেছে, দ্যাটস আমরা এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি করে নিলাম। কিন্তু যখন আমি বলবো যে কনসিকিউটিভ ইভেন এবং কনসিকিউটিভ অড, ইভেন মানে হচ্ছে জোড়, ওকে, জোড় সংখ্যা, আর এটা হচ্ছে বিজোড়, তার মানে তখন দেখো ঘটনাটা কি হয়। কনসিকিউটিভ ইভেন বললে শুরু হবে 2 দিয়ে, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, এইভাবে 10, এভাবে অসীম পর্যন্ত যাবে। আর কনসিকিউটিভ যদি আমি বিজোড় বলি তখন শুরু হবে 1 দিয়ে, তখন তারপরে আসবে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, 11, এভাবে অসীম পর্যন্ত। তো দেখো এই যে এদের মাঝখানে গ্যাপ কত, 2 আর 4-এর মাঝখানে কিন্তু গ্যাপ 2, এখানে 2, এখানে 2, প্রত্যেকবার 2। আবার 1 আর 3-এর মধ্যে গ্যাপ কত, 2 2 2 2 2 করে গ্যাপ। তার মানে যখন আমি কনসিকিউটিভ জোড় বলবো বা কনসিকিউটিভ বিজোড় বলবো, আমার মাঝখানের যে গ্যাপ সেটা কিন্তু 2 2 করে থাকতেছে। এই জন্য এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে সিকোয়েন্স সেটা কিন্তু সেমই। এই যে দেখো এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, আবার এক্স, এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, একই জিনিস। অনেকে কোশ্চেন করে যে ভাই ইভেনের ক্ষেত্রে এটা হচ্ছে, তাহলে অর্ডের ক্ষেত্রে কেন একই জিনিসটা হলো? তো একই জিনিসটা হওয়ার পেছনে মেইন কারণটাই এটা, যেখানে তাদের মাঝখানে গ্যাপটা সেম, দ্যাটস ওয়াই। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে আমরা শুরুই করি 2 থেকে, আর বিজোড়ের ক্ষেত্রে শুরুই করি 1 থেকে। এই জন্য তোমার এটা কোনো প্রবলেম হয় না আলাদাভাবে। কথা বুঝছো? একই সিকোয়েন্স দিয়ে দুইটাকে সলভ করা যায়, কারণ আমরা এখানে যখন ধরে নেই তখন জোড়ের ক্ষেত্রে 2 ধরে নেই, আর বিজোড়ের ক্ষেত্রে 1 ধরে নেই, এখান থেকে শুরু করি ইনিশিয়ালি। কথাটা ক্লিয়ার? বলো তো।
আনমিউট করে বলো অথবা চ্যাটে লিখো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দেখো যে কনসিকিউটিভ নাম্বারের ভিতর থেকে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গ যদি তুমি বিয়োগ করো তাহলে ওই ক্রমিক সংখ্যার যোগফল পাবা। এখন ক্রমিক সংখ্যা কি হইতে পারে? ক্রমিক সংখ্যা হইতে পারে তোমার, আচ্ছা শারমিন বলতেছো তোমার এই পার্টটা আবার দেখতে হবে, মানে এই যে কনসিকিউটিভ এরটা, তাই তো? তো এটা সিম্পল ব্যাপার, এটা আমরা একটু পরে যখন ম্যাথ করতে যাব তখন তুমি এমনিতেই বুঝে ফেলবা, ওকে? এটা কোনো প্রবলেম না। ধরো এখানে মেইন বিষয়টা হচ্ছে যে কনসিকিউটিভ সংখ্যা যদি বলি তাহলে আমাদের মাথায় শুরুতেই চলে আসে 1 2 3 4 5 করে এভাবে করে বাড়তেছে। তার মানে এক্স, এক্স এর পরে x+1, এক্স এর পরে x+2, x+3, x+4, x+5 এভাবে করে বাড়তেছে। কিন্তু যদি বলি যে কনসিকিউটিভ ইভেন নাম্বার মানে ক্রমিক জোড় সংখ্যা, তাহলে তোমার মাথায় আসবে হচ্ছে 2 4 6 8 এইভাবে করে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাই, শুরুরটাকে যদি এক্স ধরি যেটা হচ্ছে 2, তাহলে পরেরটা কি হবে x+2, কেননা 2 এর পরেই পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 4, এই জন্য 2 এর সাথে 2 যোগ করলেই 4 হবে। আবার যদি বলি যে কনসিকিউটিভ বিজোড় সংখ্যা বা অড নাম্বার, সেক্ষেত্রে তোমার মাথায় কি আসে 1 3 5 7 9 এভাবে করে বাড়ে। তাহলে সেক্ষেত্রে তোমার যদি তুমি সিকোয়েন্সটা সাজাও, ধরো এক্স নিলা, তাহলে এক্স এর ভ্যালু কত ধরলা 1, যেহেতু বিজোড়, কিন্তু এরপরে সংখ্যাটাই কত 3, তাহলে তোমার মাঝখানে গ্যাপ কত 2, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এক্স এর সাথে 2 যোগ করতে হবে, x+2, তাহলে 1 এর সাথে 2 যোগ করলেই 3 চলে আসে। এভাবে করে তোমার সিকোয়েন্সটা আর কি ইভেন এবং অডের ক্ষেত্রে সেমই হয়ে যায়। জাস্ট ইনিশিয়াল পয়েন্ট আমি ইভেনের ক্ষেত্রে 2 ধরতেছি আর অডের ক্ষেত্রে 1 ধরতেছি। আর যেটা যে ক্ষেত্রে তোমার শুধু কনসিকিউটিভ সংখ্যা বলবে, শুধু ক্রমিক সংখ্যা বলবে, জোড় বিজোড় কিছুই বলবে না, তখন তো এক লাগাতারে সিকোয়েন্সিয়ালি যাবে 1 2 3 4 5 6, মানে x+1, x+2, x+3, x+4 এভাবে করে যাবে। আই গেস এখন তুমি ক্লিয়ার। নেক্সট দেখো যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যে বিষয়টা যে দুইটা দুইটা সংখ্যা যদি তুমি বর্গ করো তারপর বিয়োগ করো তাহলে ওই দুইটা সংখ্যার যোগফল পাবা। ধরো এখানে দেখো দুইটা ক্রমিক সংখ্যা 2 আর 3 দেওয়া আছে, তাহলে 3 এর বর্গ হচ্ছে কত 9, 2 এর বর্গ হচ্ছে তোমার 4, এদের যে বিয়োগফল মানে 9 - 4 = 5, তো এই 5ই দেখো আবার এই যে 3 এবং 2 এর যোগফল, তাই না? কারণ 3 আর 2 যোগ করলে 5 হয়। ঠিক তেমনি অন্য যে কোনো দুইটা সংখ্যা তুমি ক্রমিক সংখ্যা চিন্তা করো, 8 আর 9, তারা ক্রমিক। তো এদের যে বর্গ, 9 এর বর্গ হচ্ছে তোমার 81, 8 এর বর্গ হচ্ছে তোমার কত 64, এদের যে বিয়োগফল সেটা কত হয়, সেটা হচ্ছে তোমার 9 স্কোয়ার আর এটা হচ্ছে 8 স্কোয়ার। তো এই যে এটা থেকে বিয়োগ করলে হবে গিয়ে তোমার মেবি 25 নাকি, না উম, ইয়া কত হবে এটা, কি বলতেছি, বিয়োগফল কত আসে এখানে? 9 9 81, 8 17। 64, 17। তো দেখো এদের যোগফলও কি 17 আসে কিনা, হ্যাঁ আসে, মিলে যাচ্ছে। ওকে, এটাই আর কি বোঝানো হচ্ছে। যদি এটা সিম্পল জিনিস, এটা অনেক সময় পরীক্ষা আসে না, বাট তোমরা জেনে রাখো, কেননা এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলাই তোমার অ্যাডমিশন টেস্টে অনেক সময় চলে আসে, আমরা এগুলো তখন ভুল করে বসে। আর বেসিক যত ভালো হবে অ্যাডভান্স জিনিসও আমরা তত ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, আর একটা কনসেপ্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে বর্গের অন্তর দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা কিভাবে বের করব। ত্রাণ, তারপরে অন্যান্য সামগ্রী, এগুলোর জন্য ইয়ে তুললো আর কি, টাকা তুললো। তো ওইখানে আমি, যাই হোক ওটা না বলে তোমাদেরকে, মানে ট্রাই করছি যে ওখানে কিছু করার জন্য। তো অলরেডি কয়েকটা গ্রুপ গেছে, সেখানে দেখলাম তারা ছবি টবি দিছে, ভিডিও টিডিও দিছে আমাদের ক্যাম্পাস থেকেই। আর বাকি যারা আছে তারা উপস্থিতি নিতেছে। ভালোই দেখলাম যে তোমার সব গুজগাছ করতেছে, বিভিন্ন ধরনের জিনিসপাতি, শুকনা খাবার, তারপর অন্যান্য জিনিস, স্পিড বোট ম্যানেজ করা, তারপর নৌকা ম্যানেজ করা, ট্রাকে করে করে নৌকা নিয়ে দেওয়া হচ্ছে। এটা করা উচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে? একে অন্যের পাশে ঈদুর সময় না দাঁড়ালে কখন কি দাঁড়াবে? আর দেশের ওয়াইডার এক্সপেক্টে এখন বর্তমানে যে সিচুয়েশন, সবাই একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। আর পানি এমন একটা জিনিস যে আজকে ওদিকে আছে কালকে তোমার ওদিকেও আসতে পারে, ঠিক আছে? এই আর কি, কেননা বাংলাদেশের যদি তুমি চিন্তা করো, এই বাংলাদেশের পুরো কান্ট্রিটার ভিতর দিয়ে অনেক অনেক ওয়েতেই কিন্তু পানির লাইন, মানে প্রচুর নদ নদীর ছোট 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 শাখা নদী, উপনদী, এরকম অনেক লাইন আছে। তো একজন আরেকজনের হেল্পে আসতেই হবে, এই এনিওয়ে। দেখো আমাদের লাস্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে বর্গের অন্তর থাকলে সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো বর্গ মানে হচ্ছে ওই যে স্কোয়ার, স্কোয়ার ফরম্যাট। তো এইটার যখন অন্তর থাকবে তোমাকে বলে দিবে ডিরেক্ট কোশ্চেনের মধ্যে যে দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে এত, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত, এইভাবে কোশ্চেন গুলো থাকবে। অথবা বলবে যে দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে এত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো যখন তুমি এইভাবে দেওয়া থাকবে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে জাস্ট বর্গের অন্তরটা থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবা,
আর বৃহত্তর সংখ্যাটা যখন বলবে তখন হচ্ছে অন্তরের সাথে এক যোগ করে 2 দ্বারা ভাগ করবা। সাপোজ একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে 199 হচ্ছে দুইটা সংখ্যার বর্গের অন্তর, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে বলো তো? ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, বা বৃহত্তম সংখ্যাটা কত হবে? আমি বর্গের অন্তরটা বলেই দিলাম, খুব ইজি, এটা তোমরা পারবা। ট্রাই করে দেখো। হ্যাঁ, প্রশ্নটা আবার একটু বলেন। আচ্ছা, দুটি সংখ্যার বর্গের অন্তর 199 হলে ক্ষুদ্রতম অথবা বৃহত্তম সংখ্যাটি কত হবে? এখানে যে ওয়ে আছে সেই ওয়েতে করবা। বর্গের অন্তর দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যা অথবা বৃহত্তম সংখ্যা বের করো। ট্রাই করো। এটা তো 1 সেকেন্ডেই করা যায়, মুখে মুখেও করা যায়। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি? বর্গের অন্তর থেকে এক বিয়োগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করবা। আর বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে অন্তরের সাথে এক যোগ করে 2 দ্বারা ভাগ করবা। হ্যাঁ, নিশাত অ্যান্সার করছো 99 and 100, রাইট, এটাই কারেক্ট অ্যান্সার। কারণ দেখো ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, এই যে দেখো 199 অন্তর থেকে এক বিয়োগ ডিভাইড বাই 2, মানে হবে 198/2 ইজ ইকুয়াল টু 99 হচ্ছে একটা সংখ্যা ক্ষুদ্রতম। আর বড় সংখ্যাটা কত হবে? 199 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে হবে 200/2 হুইচ ইজ 100। এই আর কি। ওকে, নেক্সট দেখো যে ভাজক সংখ্যা নির্ণয় করার টেকনিক। তো ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে এখানে যে স্টেপটা মনে রাখতে হবে যে প্রথমে সংখ্যাটাকে লসাগু করতে হবে। লসাগু, যেমন দেখো এই যে 24, এটা একটা সংখ্যা, এটার ভাজক সংখ্যা কয়টি এটা হচ্ছে প্রশ্ন। তো 24কে তোমরা শুরুতে লসাগু করো। 24-এর লসাগু কত কত বলো তো? 24কে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যায়, তার মানে 12। আবার 2 দিয়ে যায়, তার মানে 6। আবার 2 দিয়ে যায়, তার মানে 3। তার মানে এই যে 2 2 2 3, এই হচ্ছে 24-এর লসাগু। এখন এই যে মৌলিক উৎপাদক যত সংখ্যক, লসাগু মানেই কিন্তু মৌলিক উৎপাদক, তাই না? যত সংখ্যক তত সূচক বসাতে হবে, ভিত্তি বাদ দিতে হবে। তাহলে এখানে 2 আছে কয়বার? সূচক মানে কি পাওয়ার আকারে বসাতে হবে, যেই যেই মৌলিক উৎপাদক গুলো আসছে। তাহলে 2 আসছে 3 বার না? দেখো 2 2 2, আর একটা আসছে 3। তাহলে 2 যেহেতু 3 বার, এটাকে সূচক হিসেবে যদি বসাই 2 কিউব। আর 3 আসছে একবার, তার মানে 3-এর উপর পাওয়ার কত? 1। এটুকু কি বুঝছো সবাই? এই এই জিনিসটা ক্লিয়ার কিনা? জি। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে জাস্ট এই যে ভিত্তিটা আমরা ভুলে যাব, কারণ আমাদের কাজ হচ্ছে পাওয়ার নিয়ে, এই 3 আর 1 নিয়ে। তো এখন করব কি, সূচকের সাথে মানে পাওয়ারের সাথে এক যোগ করে দুইটাকে গুণ করে দিব। তাহলে এখানে 3-এর সাথে এক যোগ করলে হবে গিয়ে 3 যোগ 1 মানে 4। আর গুণ করব হচ্ছে 1 যোগ 1 মানে 2। তাহলে 4 আর 2 কে গুণ করলে 8। মানে বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে আরেকবার বলতেছি, আমরা শুরুতে লসাগু করব। লসাগু করে আমাদের যে মৌলিক উৎপাদক যতগুলা বের হবে ততগুলাকে আমরা সূচক আকারে লিখবো। একটা বের হলে পাওয়ার 1 দিব, দুইটা বের হলে পাওয়ার 2 দিব, তিনটা বের হলে 3 দিব, চারটা বের হলে 4 দিব, হোয়াট এভার ইট ইজ। আর এই পাওয়ার গুলাকেই কি করব আমরা? গুণ করব। শুধু গুণ করার সময় তাদের সাথে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে এক যোগ করে নিব, এই হচ্ছে আমাদের কাজ। ওকে, যেমন এখানে 3 ছিল, এক যোগ করে 4 করে নিয়েছি, 2 এক ছিল, এক যোগ করে 2 করে নিয়েছি, দেন গুণ করছি, 8 হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে 8টি। তো তোমরা হচ্ছে এটা করো দেখি, 72টা। 72-এর তোমার টোটাল ভাজক সংখ্যা কতগুলা হবে এটা তোমরা নিজেরা করো, আমি তোমাদেরকে হেল্প করতেছি পাশাপাশি। 72-এর ক্ষেত্রে, 72-এর যদি তুমি লসাগু বের করো, 2 দ্বারা করলে কত হবে? 36, তাই না? আবার 2 দ্বারা করলে কত হবে? 18। 2 দ্বারা করলে কত হবে? তোমার 9। এরপরে 3 দ্বারা করলে কত হবে? 3। তাহলে 2 কয়বার? 3 বার। 3 কয়বার? 2 বার। তাহলে 2-এর উপরে পাওয়ার কত? 3। 3-এর উপরে পাওয়ার কত? 2। তো আমাদের এই পাওয়ার নিয়েই কাজ, আমাদের এই ভিত্তি নিয়ে কাজ নাই। পাওয়ারকে আমরা গুণ করব, কিন্তু তার আগে এক যোগ করে নিতে হবে। তাহলে 3-এর সাথে এক যোগ, 2-এর সাথে এক যোগ করলে হবে 4 গুণ 3, হবে কত? 12টা। অ্যান্সার হচ্ছে 12। আচ্ছা, চ্যাটে লিখছো। ওকে, নেক্সট দেখো তোমার যে বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে তোমাদের বিউপিতে জাহাঙ্গীরনগরে একটা মার্ক থাকবেই, জেইউ প্লাস বিউপি। এখন বিষয় হচ্ছে, আমরা যখন এডমিশনের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করি সেখানে ম্যাথের কোশ্চেনের সময় আমাদেরকে তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। আর এইভাবে যখন দশমিকের গুণ ভাগ আসবে তখন আমরা কিভাবে করব? উইদাউট দি ক্যালকুলেটর।
তো এই ক্যালকুলেটর ইউজেস ছাড়া আমরা যখন করতে যাবো তখন আমাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে। এই জিনিসগুলো কিন্তু সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, কিন্তু তুমি যদি এই টেকনিকটা না জানো তুমি কখনোই এটা মিলাইতে পারবে না, তার মানে 1 মার্ক তোমার হাতছাড়া হয়ে যাবে। তো দেখো, দশমিক সংখ্যার গুণের নিয়মটা আমরা শুরুতে শিখি, তারপর আমরা ভাগের নিয়মটাও শিখবো। গুণের নিয়মটা হচ্ছে, দেখো এই যে এখানে আছে 0.1 আর এখানে আছে 0.02, এটাকে গুণ করলে কি হবে? তো গুণের ক্ষেত্রে আমরা শুরুতেই সংখ্যা যা আছে সেটাকে গুণ করব, দশমিক কোথায় না আছে না আছে সেটা আমরা দেখবো না। তাহলে এই যে দুইটা সংখ্যাকে গুণ করলে কত হয় বলো তো? এই দুই। 1 এবং 2 কে গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে আমরা 2 বসাইলাম। এখন 2 তো বসাইছি, এখন আমরা ওই দশমিককে যেহেতু শুরুতে ভুলে গেছি এখন আবার স্মরণ করব। তো স্মরণ করে, এখানে দশমিক কয় ঘর? 1 ঘর। এখানে কয় ঘর? 2 ঘর। তাহলে টোটাল কত ঘর? 3 ঘর। এই যে 3 ঘর এখন এটার সাথে বানাও। এখানে তো দুই একটা আছে, 1 ঘর। তার এই পাশে আরেকটা শূন্য দাও, এই পাশে আরেকটা শূন্য দাও, তাহলে 3 ঘর হয়ে গেল। এবার একটা দশমিক দিয়ে দাও, তাহলে উত্তর হচ্ছে 0.002। কিন্তু পরীক্ষার অপশনে এইভাবে থাকবে আর কি, 0.002। 0 দশমিক কেন থাকে? এটার কি ফরম্যাটটা এইভাবে লিখা হয় কি সুন্দর দেখায় তাই। না, দশমিকের পরের গুলার ভ্যালু আছে, তার আগের জিরোর কোনো ভ্যালু নেই। কথা বুঝছো? এই আর কি। এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? যদি ক্লিয়ার হয় এটা করো তো দেখি পারো কিনা। একই ফরম্যাট, শুরুতে দশমিক নিয়ে কোনো কাজ নাই, শুধু সংখ্যাটাকে গুণ করো, এরপরে দশমিকের যত ঘর আছে তত ঘর পূরণ করে দাও। দেখি পারো কিনা। সাকিব অ্যান্সার করছো 0.5টা শূন্য তারপর 18। দেখি তোমার অ্যান্সার হয়তো কারেক্ট। দেখো এখানে 6 আর 3কে আমরা গুণ করে দিই, তাহলে 3 6 কত? 18, তাই না? আর দশমিকের এবার ঘর নেই, আসো এখানে 2 ঘর, এখানে টোটাল 4 ঘর, তাহলে টোটাল ঘর কত হবে? 4 আর 2 6 ঘর হবে। এখন এই যে 6 ঘর, এটা এখানে অলরেডি 2 ঘর আছে 18-তে, তাহলে আরো 4টা শূন্য নাকি? এখানে কত? 4 2 6, এখানে 2 4 6, তাহলে তুমি কি দশমিক শূন্য একটা বেশি দিছো নাকি? 2 4, তুমি 5টা দিছো, তোমার 4টা হবে এখানে answer। হ্যাঁ, চারটা হয় ভাইয়া। হ্যাঁ, 4টা হবে। সাকিবের শূন্য একটা বেশি দিয়ে ফেলছো। ওকে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা করো দেখি। এখানে দেখো 2 আছে, 9 আছে, 4 আছে, সবগুলাকে গুণ করো। 4 9 36 নাকি? অথবা 9 2 18, 4 18 কত হয়? বা এইভাবে করতে পারো যে 4 2 8, 8 9 কত? 8 9 72 না, মানে 72। এখন এই 72, এটার ঘর কত? টোটাল এখানে 2 ঘর, এখানে 3 ঘর, কত হলো? 5 ঘর। এটার সাথে কি কোনো দশমিকের ঘর আছে? নাই, তাহলে এটা যুক্তি হবে না। তাহলে 5 ঘর যেহেতু, এখানে 2 ঘর আছে, আরো 3টা শূন্য দিয়ে তারপর দশমিক। শেষ। ঠিক আছে। তো এই হচ্ছে গুণের নিয়ম। গুণ আসলে তোমার এই জিনিসটা মনে রাখবা যে শুরুতে আমরা সংখ্যাটাকে গুণ করব, এরপরে ঘর অনুযায়ী হিসাব করে বসাই দিব। মনে থাকবে তো? ভাগেরটা দেখো, ভাগ। তো ভাগেরটা যখন আসবে তখন হচ্ছে এইভাবেই কিন্তু পরীক্ষায় থাকবে কোশ্চেন গুলো, এইভাবে মানে আর এইভাবে হরিজন্টাল ওয়েতে লেখা থাকবে। এটাকে আমরা ভার্টিক্যাল ওয়াইজ লিখবো, ফ্র্যাকশন আকারে লিখে নিব। দেখো 0.03, যে রাফ করার পাশে জায়গা থাকে না, সেখানে আমরা করে নিবো আর কি। ওকে, দেখো এটা কি করতে পারি, 0.03 ভাগ হচ্ছে 0.0006, তাই না? এখন ভাগের ক্ষেত্রে আমরা কি করব? ভাগের ক্ষেত্রে হচ্ছে আমরা দশমিকের ক্ষেত্রে উপরে এবং নিচে, অর্থাৎ লব এবং হর দুই জায়গাতেই ঘর সমান করতে হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে উপরে কয় ঘর আছে দশমিকের বলো? আনমিউট করে বলো, উপরে কয় ঘর আছে দশমিকের? 2 ঘর। 2 ঘর। আর নিচে কয় ঘর আছে? 4 ঘর, তাই না? চার। তাইলে উপরে আমাদের ঘর 2 ঘর কম আছে, এটাকে আমরা এখন বাড়াইয়া 4 বানাইতে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 0.03 তো আছে, তো এর আগে এরপরে গিয়ে আরো 2টা শূন্য দিলে কি কোনো মানের কোনো চেঞ্জ হবে বলো তো? মানের কি কোনো চেঞ্জ হবে বলো? না। এর আগে হবে না। অর্থাৎ দশমিকের পরে যে দেখো 0.03 পরে যত জিরো দাও তুমি, 1000 দাও, এটা কিন্তু এইটাই থাকলো, 0.03 থাকলো। এখন কিন্তু আমরা দেখতেছি ঘর কিন্তু 4টা হয়ে গেছে, যদি এটার কোনো ভ্যালু নাই। এখন দেখো নিচে যেটা আছে 0.0006, ঘর তো এখন সমান হয়েছে। এবার আমাদের কাজ কি? ঘর সমান করার পরে আমরা দশমিকটাকে ভুলে যাব।
দশমিকটাকে যদি এখন ভুলে যাও তাহলে কি হবে, উপরে কত থাকে, ধর ধর দশমিক নাই, তাহলে এই পুরো সংখ্যাটা কত হয় উপরে, বলো পুরো সংখ্যাটা কত হয়? 300। 300 হয়। কেননা এই জিরোর তো কোনো ভ্যালু নেই, আবার তখন দশমিক চলে গেলে আবার বামের গুলার ভ্যালু নেই। আর নিচে কত হয় পুরো সংখ্যাটা? শুধু 6, তাই না? হুম। জি তাহলে ভাই। এটাকে এবার কাটাকাটি করো, এই যে 300-কে 6 দ্বারা কাটাকাটি করে অ্যান্সার হবে 50। এটাই উত্তর। তাহলে এটার উত্তর কত? 50। ক্যালকুলেটর সারে আমরা সহজে করে ফেলবো। এবার এইটা দেখো, এটা একটু বড় না, এই উপরে দেখো, এইটা এটা একসাথে গুণ আকারে আছে, এরপরে ভাগ চিহ্ন, এরপরে আবার গুণ আকারে নিচে আছে। তাহলে এটাকেও আমরা এই যে এইভাবে উপর নিচে আকারে, লব এবং হর আকারে একটু লিখে নিই। কোথায় লিখবো আমরা? হচ্ছে তোমার এই জিনিসগুলা একটু, ধরো এখানে না, এই জায়গাতে আমরা এটা রাফ করি। ধরো এটা একটা লাইন, উপরে কি কি আছে? 0.06 আর 0.0002। তাহলে 0.06 ইন্টু 0.3টা 0, তারপর 2। আর নিচে কি ছিল? 04 আর 03, তাই না? তাহলে 0.04, 0.03। তো ভাগের ক্ষেত্রে আমরা কি বলছি? উপরে এবং নিচে ঘর সমান করব। উপরে টোটাল কত ঘর আছে? এখানে 2 ঘর, এখানে 4 ঘর, তাহলে টোটাল 6 ঘর। আর নিচে কয় ঘর? 2 ঘর, 2 ঘর, তার মানে 4 ঘর। ওকে। তাহলে নিচে আমাদেরকে আরো 2টা শূন্য এনে ঘর বাড়াইতে হবে, তাইলেই তো সমান হবে। তাহলে এখন শূন্য তুমি চাইলে এই 0.04 এর পরে 2টা শূন্য দিয়ে দিতে পারো, অথবা 0.03 পরে দুইটা দুইটা শূন্য দিয়ে দিতে পারো, অথবা এইখানে একটা দিতে পারো, এখানে একটা দিতে পারো। তুমি কোনটা করবা বলো? যে কোনো একটা কাজ করলেই হবে ঘর। তুমি বলো যে কোনটা করতে চাও। বলো কি করব, নিচে কি করব ঘর বানানোর জন্য, কোথায় দিব? এখানে একসাথে 2টা দিয়ে দিব, নাকি এখানে একসাথে 2টা দিয়ে দিব, নাকি এখানে একটা দিব, এখানে একটা দিব? বলো। যেভাবে দিবা সেভাবে অঙ্ক হয়ে যাবে। বলো কোনটা করবো। তো নিচেরটাই হ্যাঁ, শূন্য উপরে। পাবো। আচ্ছা, 4-এ দিতাম। তাহলে 4-এ দিলে 0.04, 2টা শূন্য দিয়ে দিলাম। আর এটা যা আছে তা 2.03। তাহলে দেখো, এখানে 4 ঘর, এখানে 2 ঘর, 6 ঘর, এখানে 2 ঘর, এখানে 4 ঘর, 6 ঘর, তার মানে মিলে গেছে ঘর। এবার দশমিককে তুমি ভুলে যাও। তাহলে উপরের সংখ্যা এটা হবে 6, এটা হবে শুধু, সব শূন্য বাদ দিলে শুধু 2, নিচেটাই শূন্য 2টা বাদ গেলে হবে 400, আর এটা হবে গিয়া 3, তাই না? তাহলে 3 দিয়ে 6-কে কাটো, হবে গিয়া 2, 2 দিয়ে 400-কে কাটো, হবে গিয়া 200, 2 দিয়ে 100-কে কাটো, হবে গিয়া 100। তাহলে উত্তর হচ্ছে 1/100, তাই না? তাহলে উত্তরটা হচ্ছে 0.01, 0.01। তাহলে এটার উত্তর কত? 1/100 অথবা 0.01। এইটুকু বুঝছো কিনা সবাই? বলো। জি ভাই, ক্লিয়ার। ওকে। আর এই যে এখানে দেখো 2টা ম্যাথ আছে, 1.4 এর এত পার্সেন্ট, তার মানে 1.4 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, আর এত পার্সেন্ট মানে হচ্ছে 0.04, নিচে আসবে কি হচ্ছে 100। ওকে। তো এটাকে তুমি যদি হিসেব করো, এই নিচে 100 আসার কারণে এখানে এই জিনিসটাকে তোমার এইভাবে লেখা যায়, এই যে 2টা শূন্য দিয়ে বামে দশমিকটা দিয়ে দেওয়া যায়। তারপর তোমার ওই যে দশমিকের গুণের হিসাব, এখানে এটাকে 14 ধরবা, এখানে এটাকে 4 ধরবা, গুণ করবা। 4 14 কত, মেবি 56 হবে। ঠিক আছে। আর দশমিকের ঘর এখানে 3 ঘর, এখানে 1 ঘর, তাহলে 4 ঘর, 2টা শূন্য, দশমিক শেষ। এভাবে করে নিতে পারো, অ্যান্সার হয়ে যাবে। আর এটা তোমরা নিজেরা করতে পারো, সমস্যা নেই, হোমওয়ার্ক থাকলো। এবার দেখো যে ভগ্নাংশের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করা, এটা তোমার বিউপিতে আসে, প্রচুর ইম্পর্টেন্ট। বিউপি এফ এ কোশ্চেনটা আসছিল আমাদের সময়, যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম বা বৃহত্তর, তোমার কোশ্চেন ব্যাংক দেখলে বুঝবা। এটা কি আইকিউ টাইপের একটা কোশ্চেন, বাট ম্যাথমেটিক্যাল হিসেবে আসছে জিকে এর ভিতরে। ওকে। তো ধরো এখানে বিষয়টা হচ্ছে, যখন এই যে দুইটা ভগ্নাংশ দেয়া হলো 4/5 আর 3/4, এখন তো তোমার কাছে ক্যালকুলেটর নাই। তোমাকে প্রশ্ন করলাম যে কোন ভগ্নাংশটা বড়, কোন ভগ্নাংশটা ছোট। তুমি তো কিভাবে বুঝবে সেটা তো জানো না, 4/5 বড় না 3/4 বড়। তো বড় ছোট জাজ করার উপায় হচ্ছে তোমার এই যে ক্রস মেথড। অর্থাৎ 4/5 এবং 3/4 এর মধ্যে
বড় ছোট বের করার ক্ষেত্রে ক্রস মেথডটা অ্যাপ্লাই করব। যেমন দেখো নিচের কোনটি বড়, সেক্ষেত্রে এই যে ক্রস মেথডে 4 আর 4 এর সাথে গুণ করে এখানে লিখবো 16, 5 আর 3 কে গুণ করে লিখবো এখানে 15। তাহলে কে বড়, 16 বড় না 15 বড়? অবশ্যই 16 বড়। তাহলে 16-র নিচে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, 4/5 বড়, 3/4 ছোট। আবার ধরো ইকুয়েশনটার ক্ষেত্রে কোশ্চেনটা এভাবে দিল যে নিচের কোনটি ক্ষুদ্রতর বা ছোট, তখন এখানে 16 বড় না 15 বড়? 16 বড়, তার মানে 15 ছোট, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো গিয়ে 3/4, ছোটরা যদি চাইতো। কথা বুঝছো? তো আর গুণন করলে এই বরাবর গুণ করে সেটার মানটা এখানে লিখবা, আর এই বরাবর গুণ করে সেটার মানটা এইখানে লিখবা। এই জিনিসটা যেন মনে থাকে, আবার একটা এক পাশে লিখে দিও না। জিনিসটা বুঝছো? সিকোয়েন্সটা বজায় রাখ, তাইলেই হবে। ওকে, পৌনঃপুনিকের থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, এটা আমাদের এখানকার লাস্ট টপিক, তারপর আমরা সেলফ টেস্টে চলে যাব। তো পৌনঃপুনিক থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন অনেকবার আসছে, বিউনিটে অনেকবার। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। পৌনঃপুনিক মানে হচ্ছে বারবার একই জিনিস রিপিট আসবে দশমিকের পরে। দেখো এই যে 0.24 তার উপরে পৌনঃপুনিক থাকা মানে কি, বারবার এই যে 2 4 2 4 2 4 2 4 করে অসীম পর্যন্ত এটা রিপিটেডলি আসবে। আচ্ছা, আর এই যে পৌনঃপুনিক জাতীয় সংখ্যাগুলা, এগুলা তাহলে কোন ধরনের সংখ্যা হবে? এগুলো হবে গিয়ে তোমার মূলদ সংখ্যা, কেননা তুমি এটাকে তো পৌনঃপুনিক দিয়ে ছোট করে নিয়ে আসছো, তাই এই আর কি। এখন দেখো এইটা 0.2 3 4 5, পৌনঃপুনিক 3 আর 5-এর উপরে আছে, মনে রাখবা। এই যে দুইটা থাকলে দুইটার উপরেই থাকে, যখন তিনটা বা চারটা থাকে তখন কিন্তু শুরুটা আর শেষটা থাকে, তার মানে মাঝখানে যেটা থাকবে সেটাও পৌনঃপুনিকের মধ্যে ইনক্লুডেড। কিন্তু এই যে দুই, এটাই আবার ইনক্লুডেড না। এই জন্য 0.2 থাকলো ঠিক আছে, এরপরে যে তিনটা, এই যে এই রেঞ্জের মধ্যে যা আছে এটা ইনিশিয়াল আর শেষ, এর রেঞ্জের মধ্যে প্রত্যেকটাই বারবার রিপিটেডলি আসবে, 3 4 5 3 4 5 3 4 5 করে অসীম পর্যন্ত বারবার 3 4 5 3 4 5 করে আসতেই থাকবে। ওকে, তো পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে যখন আমরা রূপান্তর করব, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা ভগ্নাংশের দুইটা জিনিস থাকে, একটা হর আর একটা লব। তো হরে কি কাজ করব? হরে হচ্ছে দশমিকের যে ডানের যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলা 9 দিব, আর যতগুলোর উপরে নাই তত সংখ্যক শূন্য দিব। অর্থাৎ এই যে জিনিসটা চিন্তা করো, দশমিকের যদি আমরা হর, এটা হচ্ছে আমাদের হর, এটা হচ্ছে আমাদের লব। তো এখানে হরে কাজটা কি, কি হলো, হরের কাজটা কি করব? হরের কাজটা হচ্ছে যে দশমিকের ডানে যত সংখ্যক পৌনঃপুনিক আছে তত সংখ্যক 9 দিব। তাহলে এখানে ডানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাই দুইটা 9, আর যতগুলোর উপরে নাই তত সংখ্যক শূন্য দিব। তো দশমিকের পরে কি কোনো সংখ্যা আছে যেটার উপরে পৌনঃপুনিক নাই? কোনো সংখ্যাই নেই, তাহলে আমাদের শূন্য দেওয়া লাগবেই না। আচ্ছা, আর উপরের লবে কি করব? পুরো সংখ্যাটাকে লিখবো দশমিকে কল্পনা না করেই। তাহলে এখানে হচ্ছে 0 2 4, 0 2 4 মানে কিন্তু 24ই, জিরোর তো কোনো ভ্যালু নাই। এটা থেকে তোমার যতগুলোর উপরে পৌনঃপুনিক নাই সেগুলাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ হচ্ছে পৌনঃপুনিক নাই কোনটার উপরে? জিরোর উপরে নেই, তাহলে জিরো বিয়োগ। এবার এখানে যদি কোনো সংখ্যা থাকতো সেটাও বিয়োগ করতাম, কিন্তু ওরকম কোনো সংখ্যাই নেই, তাহলে জিরো বিয়োগ করলে তো 24ই থাকবে। মানে 24/99, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটাকে তুমি কাটাকাটি করতে পারো 3 দিয়ে, মানে 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 8 24, উপরে 8 আর 3 33, এভাবে তোমার এটা ছোট করা যায়, তাই না? এই আর কি। তারপর দেখো তোমার নেক্সট এই ম্যাথটা নিচেরটা 0.2 3 4 5, এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করবো? তো আমাদের ওই আগের নিয়ম, হর এবং লবের কাজ। তো হরে কি করব? দশমিকের ডানে, বামের কথা না কিন্তু, ডানে যতগুলো সংখ্যা আছে যাদের উপর পৌনঃপুনিক তত সংখ্যক 9। তাহলে এখানে কটার উপর আছে? 1 2 3, এই যে এই রেঞ্জের মধ্যে তিনটার উপরে আছে, মাঝখানেরটাতে নাই, তার মানে এই মানে বুঝতে হবে যে ওইটাও কিন্তু ইনক্লুডেড, মানে দুই পাশে থাকলে মাঝে যা সেটাও কিন্তু তাদের মধ্যে, এই আর কি। তাহলে 3টা 9 দিবা। আর দেখো ডানে এই যে 2, এটার উপরে কিন্তু নাই, এই জন্য একটা শূন্য দিবা। ওকে, আর উপরে কাজটা কি, পুরো সংখ্যাটা লিখবা, 2 0 2 3 4 5, বিয়োগ করবা কত? বিয়োগ করবা যত সংখ্যার উপর পৌনঃপুনিক নাই। তাহলে 0-র উপরে নেই আর 2-এর উপরে নেই, তার মানে 0 2 কে বিয়োগ করবো, মানে শুধু 2 কে বিয়োগ করবো। তাহলে সংখ্যাটা হবে 2 3 4 3 ডিভাইডেড বাই 3টা 9 0, এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এভাবে আমরা পৌনঃপুনিকের ম্যাথ গুলা করবো। এখন সেলফ টেস্টে চলে আসো। সেলফ ভাইয়া, টেস্ট 1-এ কোশ্চেনটা, হ্যাঁ বলো। এই ম্যাথ গুলোর তো রেজাল্ট বের করতে গেলে ক্যালকুলেটর ছাড়া কষ্ট হয়ে যাবে। কেন ক্যালকুলেটর? তোমার তো অপশন এরকম থাকবে, 8/33, 23 43/9 9 90, এরকম অপশনে থাকবে। আচ্ছা, ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে। ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে 100%। ঠিক আছে, এভাবেই দেওয়া থাকবে। ধরো এটা হইতে পারে যে তুমি বের করলা 24/99, এটা অপশনে পাইতেছো না, 8/33 দেওয়া, তো এটাকে তোমাকে বুঝে নিতে হবে যে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায় কিনা। কথা বুঝছো? এরকম হইতে পারে আর কি।
এখন দেখো যে সেলফ টেস্ট 1 নিচের কোনটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো দেখো তো 91 কি মৌলিক সংখ্যা কিনা, এটা কি কোনো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে কি 91 ভাগ যায়? দেখো তো, 7 × 91, হ্যাঁ যায়। তার মানে এটা আমাদের মৌলিক সংখ্যা না। 143 কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? হুম? হ্যাঁ যায় মেবি, তাই না? কত দিয়ে যায়? 11 দিয়েই যায়। 11 যায় একবার, তাহলে থাকবে হচ্ছে 3 হাতে। 3 বসালে 33, 3-এর মধ্যে 33-এর মধ্যে 3 বার যায়, 3 11 33, এটাও বাদ। আর এটা দেখো 47, 47-এর আগে এটা দেখো 87 কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়? দেখো তো 7 আর 9 8 কে যোগ করলে কত হয়? হ্যাঁ। 15, তাই না? 15 তো 3 দ্বারা কাটাকাটি যায়, 3 × 5 = 15, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা কাটাকাটি যাবে, ওই যে 3-এর ডিভিজিবিলিটি টেস্ট, এটাও বাতিল হয়ে গেছে। তাহলে আমাদের এটাই শুধু বাকি থাকে। এটাকে তুমি 1 আর 47 ছাড়া কোন সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারবে না, এই জন্য এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, নেক্সট আসো যে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ওই যে আমাদের ওই নিয়ম। তাহলে এটা হচ্ছে ডি ডি বিবি সি বিবি সি বি এ। তাহলে 1 থেকে 30, এখানে এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 10 থেকে 20, এটা হচ্ছে 20 থেকে 30। তাহলে 1 থেকে যেহেতু 30, তাহলে মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে 4 4 8, 8 আর 2 10, তাহলে টোটাল 10টি। খুব ইজি না? এভাবে করতে হবে। সেলফ টেস্ট 3, যদি পি এবং কিউ দুটি অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম মানেই হচ্ছে বিজোড়, বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম সংখ্যা হবে বলো তো? এই ধরনের কোশ্চেন থাকলে জাস্ট ধরে নিবা, বিজোড় যেহেতু বলছে, পি আর কিউ কে দুইটাকে বিজোড় সংখ্যা ধরে নাও, দেন মিলে দেখো। P+Q। রাইট, প্রথমটাই উত্তর, P+Q, কারণ এটাকে যদি 1 আর এটাকে 3 ধরো, দেখো 1 + 3 করলেই কিন্তু 4 বা যুগ্ম বা জোড় সংখ্যা চলে আসছে, তাহলে এটাই উত্তর। তারপর দেখো -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে বলো? খুবই ইন্টারেস্টিং। -1। রাইট, অনেকেই কিন্তু 1 বলে, 1 অ্যান্সার হবে না। -1 থেকে -1 কে বিয়োগ করতে হবে, কারণ -1 থেকে তোমার এই যে -1 কে বিয়োগ করা মানে কি, এই যে বিয়োগ করা, তাহলে এই যে -1 আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সেই ক্ষেত্রে কাটাকাটি করলে 0 হবে। কিন্তু তুমি যদি 1 কে বিয়োগ করো, -1 -1, তাহলে হয়ে যাবে -2। ওকে, তারপরটা দেখো √2 অমূলদ সংখ্যাটির আসন্ন মান কত? তো √2 এর মান হচ্ছে 1.414, এটা একটু মনে রাখবা, বিশেষ করে √2, √3 আর হচ্ছে √5, এই তিনটার মানগুলো একটু মনে রাখবা, তাইলে হবে। ওকে, এই তিনটার মানটা তুমি একটু ক্যালকুলেটর থেকে বের করে দেখে নিবা, জাস্ট 3 ঘর পর্যন্ত মনে রাখলেই হবে, অনেক সময় আসে ডিরেক্টলি যেহেতু, দ্যাটস ওয়াই। একটি সংখ্যা 301 হতে যত বড়, 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এটা ভেবে দেখো তো, 301 থেকে যত বড় আর 381 থেকে তত ছোট, তার মানে ঠিক মাঝখানে অবস্থান করতেছে। তাহলে মাঝের সংখ্যা কিভাবে বের করে? দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 301 যোগ 381 /2, অ্যান্সার যা আসে তা। তাহলে এটা কত হবে? 600 নাকি 381, তো তাহলে 682 তাহলে হবে 341, এটাই উত্তর। ওকে, নেক্সট দেখো যে 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 35, তাহলে বৃহত্তর পূর্ণ সংখ্যাটি কত? ওই যে ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাহলে করো দেখো তো। জোড়ও বলে নাই, বিজোড়ও বলে নাই, তাহলে আমাদের যে সিকোয়েন্স সেটা কি হবে? x+1, x+2, x+3, x+4, এই কিন্তু 5টা হয়ে গেছে, আর নেওয়া যাবে না কিন্তু, x সহ ধরলে কিন্তু 5টা হয়ে গেছে অলরেডি। ইজ ইকুয়াল টু কত বললো? 35। তাহলে এখানে হচ্ছে 5x প্লাস 10 ইকুয়াল টু 35, তাহলে 5x ইকুয়াল টু হচ্ছে 25। ওকে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5, 25 কে 5 দ্বারা কাটলে 5 হয়, তাহলে এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, তাহলে উত্তর হচ্ছে 9। ক্লিয়ার সবাই? বলো তো এই ম্যাথটা ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট দেখো যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে 120, তাহলে 3টি সংখ্যার যোগফল কত? তো গুণফল থাকলে আবার এই যে x+1, x+2 এভাবে ধরতে যেও না, মানে তখন যদি তুমি এগুলাকে গুণফল করো, গুণ করো,
তাহলে চলে আসবে কিন্তু এক্স কিউব। আর এই কিউবের জিনিস কি ইকুয়েশন থেকে অ্যান্সার বের করা কিন্তু খুবই মুশকিল, মানে নামুমকিন হ্যাঁ, ঠিক আছে, এত অল্প সময়ের মধ্যে আর কি। দেখা যাবে যে এই এক ম্যাথ করতে তুমি 20 মিনিট খাই ফেলছো, তাহলে বাকি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের অ্যান্সার করবে কখন? তো যখন গুণফল বলা থাকবে তখন আমরা আরেকটা শর্টকাট ইউজ করব, যেটার নাম হচ্ছে লসাগু। কি ইউজ করব? লসাগু। 120-এর লসাগু করো, 2 দিয়ে কাটলে কত? 60। আবার 2 দিয়ে করো 30। আবার 2 দিয়ে করো 15। এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 5। তাহলে দেখো তো কি কি আসলো, 2 2 2 3 5। কারণ আমি বললাম যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120, তাহলে একটা অলরেডি 5 আছে আর এখানে আছে টোটাল 4টা। এই 4টাকে 2টা বানাইতে হবে, তাহলে এই 2টাকে নাও একটা আর এই 2টাকে নাও একটা, তাহলে এখানে হবে 4, এখানে দেখো 6 আর এখানে দেখো 5। তার মানে 4 5 6 এইটাকে গুণ করলেই 105 হয়ে যাবে। তাহলে এই যেই তিনটি ক্রমিক সংখ্যা কত কত পেয়ে গেলা, ক্রমিক দেখো আছে 4 5 6 সিকোয়েন্স। এখন বলছে এদের যোগফল কত, 4 5 6 এর যোগফল হবে গিয়ে 15। ক্লিয়ার সবাই? যে গুণফল বললে কখনোই ওই ইকুয়েশন সাজাতে যাবে না, কারণ তখন কিন্তু তিনটা বললে এরকম স্কোয়ার কিউব এগুলা চলে আসবে আর কি। তো এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে লসাগু করব গুণফল বললে। বুঝতে পারছো এই ম্যাটটা? হ্যাঁ, লসাগুর উপর কি করছিলেন ওইটা আবার একটু। আচ্ছা, লসাগুর ক্ষেত্রে দেখো আমি কি কি পাইলাম, 2 2, আবার 2 3 আর একটা 5। তাহলে এখন দেখো এই যে সংখ্যাগুলো এগুলা দিয়েই তো গুণ করে টোটাল 120 হয়েছে, তাই না? তো এখানে বলছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা গুণফল 120, তো একটাকে 5 নিলাম আর বাদ বাকি থাকলো 2টা। তো সেই ক্ষেত্রে 2 2 কে গুণ করে 4 আর 3 2 কে গুণ করে 6। তো দেখলাম যে এই যে 4 5 6 ক্রমিক মিলে গেছে, তাহলে এইটাই উত্তর। বুঝছো এবার? তোমাকে অপশনের মধ্যে এমন ভাবেই দিবে এই যে মানটা যেটাতে তোমার এরকম ক্রমিক মিলানো যায় লসাগু দিয়ে, এভাবেই ম্যাথ গুলা দিবে। বুঝছো? জি ভাই, এবার ক্লিয়ার। ওকে। সেলফ টেস্ট 9 এখানে বলা হলো যে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 70 এবং অন্তরফল হচ্ছে 10, তাহলে বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত বা দুটি সংখ্যাই কত, এরকম কোশ্চেন আসতে পারে। তো যখন দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তরফল দেওয়া থাকবে তখন বড় সংখ্যার সূত্র হবে গিয়া তাদের যোগফল ডিভাইডেড বাই 2, আর ছোট সংখ্যার সূত্র হবে গিয়া তাদের বিয়োগফল ডিভাইডেড বাই 2। তাহলে সেক্ষেত্রে হবে গিয়া কত, 80/2 ইজ ইকুয়াল টু 40, আর এটা হবে গিয়ে 60/2 ইজ ইকুয়াল টু 30। তাহলে আমাদের চাইছে বড় সংখ্যাটি কত, তাহলে অ্যান্সার হচ্ছে 40। ওকে। নেক্সট দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে কোন সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত? এটা তোমরা করছো তখন, এটার অ্যান্সার কি হবে বলো? আমি আর করাবো না, তখন তোমাদেরকে করাইছি ওইটা। বর্গের অন্তর ভাই কত হবে? 100। ঠিক আছে। নেক্সট দেখো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? ভেরি মাচ ইজি, বলো কত হবে? 1। ওকে। কেন, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একটা 1 4টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টাই 9। কাটাকাটি করলে 1 হবে উত্তর। তারপরটা দেখো 12 নম্বর, 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতগুলো, এটাও তোমাদেরকে করাইছি। বলো তো কত হবে 72-এরটা? ওই যে 36 18 9 3 3, তাহলে 2 কিউব 3 স্কোয়ার, 3 + 1 ইন্টু 2 + 1, তাহলে 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 12, তাহলে 12টি। বুঝছো না সবাই? হুম। জি জি ভাইয়া। ভাই। ওকে। তারপর এটা করো দেখি। একটা জিনিস মনে রাখবা, এই যে যখন আমরা কোনো একটা স্বাভাবিক সংখ্যা থাকে সেটাকে যখন স্কোয়ার করি সংখ্যাটা অনেক বড় হয়, আর যখন আমরা রুট ওভার করি তখন সংখ্যাটা ছোট হয়ে যায়। কিন্তু এইগুলা কি, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার ক্ষেত্রে পুরাটাই উল্টা ঘটনা ঘটে, যে সেটা স্কোয়ার করলে ছোট হয় আর রুট করলে বড় হয়। তাহলে এটার যেহেতু রুট করা হচ্ছে তাহলে অ্যান্সার কত হবে, 0.0009 হয়ে যাবে কত, দশমিক কত হবে বলো? 1 নম্বরটা। 1 নম্বরটাই হবে, রাইট, 0.03 হবে। কারণ এটাকে যদি তুমি স্কোয়ার করো
তখন সেটা দেখবা ছোট হয়ে যাবে, অর্থাৎ 0.0009 হয়ে যাবে স্কোয়ার করলে। তো এই হচ্ছে বিষয়। এই যে এটা দেখো, এটাকে যদি তোমরা স্কোয়ার করছি তার মানে এটা আরো ছোট হবে। ছোট হওয়া মানে হচ্ছে দেখতে বড় হওয়া, কিন্তু এই যে দশমিকের পরে এটা দূরে চলে যাবে। 3 ঘর ছিল, এখন দেখো 6 ঘরে এসে 4 হয়ে গেছে। এটা হচ্ছে উত্তর। ওকে, দেখো দুটি সংখ্যার গুণফল, এই যে এইটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রুলসটা থেকে যেহেতু প্রচুর কোশ্চেন আসে। এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক মনে রাখবা। দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর যে গুণফল, সেটা সমানই হচ্ছে তাদের গুণফল। ওকে, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত, 1536। লসাগু দেওয়া আছে 96, গসাগু কত? তাহলে 96 আর গসাগু চাইছে। তাহলে এটা বের করা কি খুব ইজি না? গসাগু সমান কি হবে, 1536 / 96, কাটাকাটি করলে যা আসে তা। তাহলে কত হবে, এই 96 1536-এর মধ্যে কতবার যায়? 153-এর মধ্যে যাবে হচ্ছে একবার, তাই না? আর থাকে কত, 4 আর এদিকে 53, তাহলে 57। 57 তো, 57, 57 সাথে আবার নিব 6, তাহলে 57 6 576। এই 6 6 6 36 না? 16 আসে। তাহলে 16 আসবে। হ্যাঁ, কারণ আমি যে 96-কে যদি আমি এটা দিয়ে কাটি তাহলে আমার শেষে 6 6 মিলাইতে হবে। তো 36, দেখো এই যে এখানে 16 অপশনটা যদি 16 বার কাটি তাহলে 6 6 36 মিলে যাচ্ছে, কারণ বাকি এই যে 6 2 12, তাহলে এখানে 2 নাই। 4 6 24, 4 নাই। 6 0 0, এখানে 0 নাই, তার মানে এটা দিয়ে তোমার মিলবে। এভাবে তুমি শর্টকাটলি মিলাই ফেলতে পারবা। ফুল গুণ ভাগ করা লাগে না, এমনিতেই মিলাই ফেলা যায় অপশনে। বিষয়টা কি বুঝছো আমি কিভাবে এই জিনিসটা নিজে মিলাই ফেলছি? আবার বুঝাই, দেখো আমার ছিল 1536, নিচে ছিল হচ্ছে 96। তো 96 দিয়ে 153-এর মধ্যে শুরুতে কাটো, একবার যায়। হাতে থাকে হচ্ছে গিয়ে তোমার টোটাল 57, কারণ এখানকার 53 আর এই যে 100 থেকে ওইদিকে থাকে 4। তাহলে 4 আর 3 7, 57। এরপরে তুমি এই যে 57-এর মধ্যে তো যায় না, তাই 6-কে নিয়ে আসলা, তাহলে 576 হইলো। এখন এখানে দেখো 6 আছে, তো 96 দিয়ে তুমি এই যে শেষে যে 6, এটাকে যদি তুমি 6 বার গুণ করো, এই যে 636, তাহলেই কিন্তু শেষে গিয়ে 6 মিলতেছে। বাকি যদি তুমি 2 বার গুণ করো তাহলে 6 2 12, 2 মিলতেছে না। এই যে তোমার 4 দিয়ে 24 মিলতেছে না, 0 দিয়ে 0 মিলতেছে না, তাহলে এটাই উত্তর। 6 আসতে হবে শেষে। কথাটা কি বুঝছো বলো, জি ভাই। নাকি বুঝো না? ওকে, থ্যাংক ইউ। নেক্সট দেখো যে দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত, তাহলে লসাগু কত? তো এখানে দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া নাই, কি দেওয়া আছে? গুণফল থাকলে আমরা কি করব, গুণফল মানে হচ্ছে লসাগু গসাগু আলাদা গুণফল, সেখান থেকে একটা দেওয়া থাকলে আরেকটা আমরা কাটাকাটি করে বের করতে পারি। কিন্তু এখানে অনুপাত দেওয়া আছে, তো অনুপাত দেওয়া মানে কিন্তু আরো ইজি কথা। অনুপাত দেওয়া মানে হচ্ছে যে তোমার সেটার সাথে অলওয়েজ এক্স ধরে নিবা। অনুপাত থাকলে কি ধরে নিবা, এক্স ধরে নিবা। তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি 5:6 হয়, তাহলে একটি সংখ্যা হবে 5x, আরেকটি সংখ্যা হবে গিয়ে তোমার 6x। এই যে এটাই আর কি। তো যেহেতু তোমার একটা 5x আর একটা 6x, এবং তাদের গসাগু হচ্ছে কত, 4, আর গসাগু হচ্ছে এই দুইটার মধ্যে থেকেও তো একটা গসাগু বের করা যায়। সেই গসাগুটা কত দেখো তো। গসাগু হচ্ছে এই দুইটার মধ্যে যে জিনিসটা কমন, সেটা হচ্ছে গসাগু। 5x আর 6x এর মধ্যে কমন কোনটা, একই জিনিস কোনটা বলো তো? 5x আর 6x এর মধ্যে কমন কোনটা? এক্স। এক্স। তাহলে গসাগু হচ্ছে এক্স, আর এই এক্স এর মানটাই দেওয়া আছে কত, 4, তাই না? 4। আচ্ছা, আর বলছে লসাগু কত, তাহলে এই দুইটার আমরা লসাগু বের করি আগে। লসাগু, তো লসাগু হচ্ছে সবগুলো আনতে হবে। গসাগুতে শুধু কমনটা নিবা, এই যে এক্স নিলা, আর লসাগুতে হচ্ছে সবগুলো নিতে হবে। মানে 5-কে নিতে হবে, 6-কে নিতে হবে, আর এই এক্স যেহেতু দুইটা আছে ওইটাকেও একটা নিতে হবে, ডাবল নেওয়া যাবে না আবার। কারণ এই যে লসাগুতে কিন্তু কোনো কিছু ডাবল নেওয়া যায় না, একটা নিতে হয়। তো এখান থেকে নিবা এক্স, তাহলে এটা কত হবে, 530x, তাই না? তো এক্স এর মান তো আমরা এই যে প্রশ্ন থেকে দেওয়াই আছে 4, তাহলে 30 × 4 = 120। এটা হচ্ছে লসাগু। সবাই ক্লিয়ার কিনা একটু ভেবে দেখো তো। জাস্ট চিন্তা মনে রাখবা যে অনুপাত বললে সেক্ষেত্রে আমরা এক্স ধরে নিব। 5x আর 5:6 বলছে, তাহলে 5x একটা 6x একটা। 5x আর 6x এর মধ্যে কমন দেখতেছি এক্স, তাহলে এটাই গসাগু। আর লসাগু হচ্ছে সবগুলা নিয়া, 5 6 আর এক্স কে নিয়া, সেখানে আছে 30x। তো এই এক্স এর ভ্যালু তো গসাগু দেওয়াই আছে 4, তাহলে 30x = 120। বুঝছো এখন? জি ভাইয়া।
আর এই যে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, ওই যে ক্রস মেথড, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। এই যে কোনটা সবচেয়ে বড়, এই ধরনের কোশ্চেন এফ এ ডাবল এস ও আসে, এফ ট্রিপল এস ও আসে, আইকিউ টাইপের দুই একটা কোশ্চেন দেয় অনেক অনেক সময়, আমাদের সময় দিছিল। তো 2/3 আমরা প্রথমে দুইটা দুইটা করে তুলনা করি, এই দুইটার মধ্যে কোনটা বড়, 2/3 আর একটা হচ্ছে তোমার 4/7। আর গুণন করো 14 12, তাহলে 14 বড়, তার মানে এই যে 2/3 বড়, এই যে 4/7 ছোট, এটা বাদ। এবার এইটা আর এটার মধ্যে তুলনা করো, 2/3 আর 5/8, তাহলে 8 2 16, 15, 3 5 15, তাহলে 16ই বড়, তার মানে 2/3 বড় এখনো, 5/8ও ছোট, এটাও বাদ। এবার এটার সাথে এটার তুলনা করো, 2/3 7 11, তাহলে 22 21, তাহলে 22ই বড়, তাহলে আলটিমেটলি 2/3 সবচেয়ে বড়, এটাও ছোট। তাহলে বুঝছো তো এবার কোনটা সবচেয়ে বৃহত্তর? ক্লিয়ার? না ভাইয়া। আই হ্যাঁ, বলে কি, আবার Yes. বলতেছি দেখো। সমস্যা নাই, দাঁড়াও। বিষয় হইতেছে যে এখানে এই যে ভগ্নাংশ গুলা, এগুলা যখন থাকবে, তোমার তো ক্যালকুলেটর নাই, তুমি বুঝবা কিভাবে যে কোন ভগ্নাংশটার মানটা বড় ছোট? এটা বোঝার ওই হচ্ছে যে ক্রস মেথড অ্যাপ্লাই করা। ক্রস মেথড জিনিসটা হচ্ছে যে তুমি আর আর এ গুণ করে উপরে লিখবা ওইটাকে, এই জন্য এটার নাম হচ্ছে ক্রস মেথড। ওকে, তো শুরুতে আমরা দুইটা দুইটা করে যদি তুলনা করি যে এই দুইটার মধ্যে কোনটা বড় সেটাকে রেখে দিব, দেন আবার সেটার সাথে এটা তুলনা, দেন আবার সেটার সাথে এটা তুলনা। তো 2/3 আছে একটা, 4/7 আছে একটা, তাহলে এবার আর আর গুণ করো, 7 2 14, এইটার উপরে লিখবা। এইভাবে আর আর গুণ করে প্রথমটার উপরে লিখবা, আবার এইভাবে আর আর গুণ করলে এটার উপরে লিখবা, তাহলে 3 4 12, তাহলে 12 বড় না 14 বড়? অবশ্যই 14 বড়, তার মানে এই যে ভগ্নাংশটা বড় হবে, যেটার মান বড় হবে, যেটার উপরের মানটা বড় হবে, সেই ভগ্নাংশটা বড় হবে। মানে 4/7 ছোট, এই জন্য এটা বাতিল। এবার এইটার সাথে এই দুইটার মধ্যে তো কম্পেয়ার করা হয় না, ক আর গড় মধ্যে, এবার এটা করো, 2/3 5/8, এখানে করলে 16, এখানে করলে 15, তার মানে 16 বড়, এই জন্য তোমার এই যে 5/8 বাদ হয়ে যাবে, এটাও বাদ, কারণ আমরা 16 বড় পাইছি। এখন আবার এটার সাথে তো ঘ নম্বর তুলনা হয় না, আমি এত এই দুইটার মধ্যে তোমার ক বড় পাইছি, কিন্তু ঘর সাথে তো তুলনা করি না, এই জন্য 2/3 আর এই যে 7/11 এর সাথে তুলনা করলে এটা হবে 22, এটা হবে 21, মানে 3 সাথে 21, তাহলে 22ই সবচেয়ে বড় যেহেতু 21 থেকে, তাহলে 2/3 বড়, 7/11 এটাও ছোট, তাহলে আমাদের উত্তর এর হচ্ছে ক। জন্যই বললাম ক্লিয়ার না, কারণ দেখলাম যে আপনি তো ক আর খ করলেন, কিন্তু গ ঘ তো করাই হয় না, তো এটা কিভাবে বুঝবো যে শুধু ক আর খই অ্যান্সার হবে? সেজন্যই বললাম ক্লিয়ার না। ওকে, হ্যাঁ, মানে তুমি আর বারবার আপনি যে একটার সাথে ম্যাথটা একটা। অর্ধেক করার আগেই যে হ্যাঁ, উত্তর ক্লিয়ার না বলে দিছি, সেটাই হ্যাঁ, আসলে হ্যাঁ, সমস্যাটা হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। নেক্সট দেখো যে কোনটি ক্ষুদ্রতম। তো এখানেও একই কাজ, জাস্ট আমরা ছোটটা রাখবো, বড়টা বাদ দিয়ে দিব। এখানে কি করছি, বড়টা রাখছি, ছোটটা বাদ দিছি না? এখন ছোটটা রাখবো, বড়টা বাদ দিয়ে দিব, একই কাজ। কিন্তু এখানে দেখো সংখ্যাগুলো অনেক বড় বড় দেওয়া, এত বড় থাকবে না তোমাদের, ওটা ছোট থাকবে, কারণ এখানে এই যে আর আর গুণ করতে গেলে অনেক বড় হয়ে যায়। সাপোজ যদি তুমি এই দুইটার সাথে তুলনা করো, যে 5/6 আর 12/15, তাহলে এই যে 5 15 গুণ করতে হবে, 6 12 গুণ করতে হবে, তো এত বড় সংখ্যা দিবে না, এটা আমরা বাদ দিতে পারি। জাস্ট জিনিসটা হচ্ছে কি, যেটা বড় আসবে সে অপশনটাকে বাদ দিয়ে দিব, ছোটটা আসলে সেটাকে রেখে দিব। কথা বুঝছো? এ হচ্ছে বিষয়। আর এই যে গুণের মেথড, এটার উত্তর কত হবে বলো তো? এই স্টার চিহ্ন মানে মানে হচ্ছে গুণ করা, এটা তোমরা পারবা। শুরুতে 200 লিখবা, কারণ সবগুলাকে আমরা গুণ করব। 200 কে 200, 200 কে 200, 200 কে 200, কারণ একই তো বারবার, তাই না? এবার গড় হিসাব করো, এখানে আছে 3 গড়, 2 গড়, 1 গড়, তার মানে টোটাল 6 গড়। তাহলে এখানে তো অলরেডি 3টা আছেই, এ পাশে আরো 3টা শূন্য দিয়ে তারপর দশমিক, মানে দশমিক 3টা শূন্য 2, এটা উত্তর। বোঝা গেছে? বলো, নাকি বোঝা নাই? জি ভাইয়া, জি ক্লিয়ার। ভাই। ওকে, তারপর এটা দেখো, এটা হচ্ছে গুণ ভাগ, ভাগের নিয়মটা। তাহলে উপরে কি আছে সেটাকে আমরা উপরে লিখি, 2 3 5, নিচে হচ্ছে 1 2 আর 0 2। তাহলে উপরে হচ্ছে কত গড়? 3 গড়, আর নিচে হচ্ছে টোটাল 4 গড়, 1 2 3 4, এখানে কিন্তু 2 গড়, কিন্তু ওকে, এই জন্য 4 গড়। তাহলে উপরে একটা শূন্য বাড়ায় দাও, যে কোনো এক জায়গায়। আমি 5-এর সাথে বাড়ায় দিলাম, তুমি 5-এর সাথে না দিয়ে 3-এর সাথে দিতে পারতো, নাহলে 2-এর সাথে দিতে পারতো, একটা দিলেই হয়। তাহলে এবার দশমিককে ভুলে যাও, ভুলে গেলে এটা থাকবে 2, এটা থাকবে 3, এটা থাকবে 50, আর এখানে থাকবে 1 2
আবারও 2, তাহলে এই দুই কাটা, এই 2 50 কাটলে হবে গিয়া 25, 3 25 কত, 75। ক্লিয়ার সবাই ভাগের নিয়মটা? বলো, নাকি আবার বুঝাবো? বুঝানো লাগবে না, ম্যাথটা। আচ্ছা, তাহলে এটা এটা দেখো এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে পৌনঃপুনিকেরটা। ঠিক আছে, তো পৌনঃপুনিকের ক্ষেত্রে আমরা জানি যে লবে একটা কাজ করতে হবে, হরে একটা কাজ করতে হবে। তো আমরা প্রথমে হরের কাজ করব, তারপর লবের কাজ করব। হর অলওয়েজ নিচে থাকে, দুধের হর উপরে থাকে কিন্তু ভগ্নাংশের হর নিচে থাকে, মনে রাখবা। তো এই যে দশমিকের ডানে যতগুলোর উপর পৌনঃপুনিক আছে তত সংখ্যক নয়, তাহলে কয়টার উপর আছে, 2টা, তাহলে 2টা নয়। আর যতগুলোর উপরে পৌনঃপুনিক নাই তত সংখ্যক 0, মানে 2টা 0। আর উপরে হচ্ছে পুরো সংখ্যাটা লিখবো, তার মানে 3 3 1 2 4, বিয়োগ করবো যতগুলোর উপর পৌনঃপুনিক নাই। এই 3-এর উপরও নাই, এই 3-এর উপরও নাই, এই 1-এর উপরও নাই, তার মানে 3 3 1, এই হচ্ছে গিয়ে আমাদের উত্তর। তো এটাকে যদি তুমি মাইনাস করো কত হয়, এখানে হয় হচ্ছে গিয়া 3, এখানে 12 থেকে যদি তোমার 3 যায় তাহলে হবে গিয়া কত, 12 থেকে 3 গেলে কত থাকে, 9, তাই না? আচ্ছা, হাতে থাকে 1 4, 11 থেকে 4 গেলে থাকবে কত, 8, না 7, ঠিক আছে। আর এদিকে হচ্ছে গিয়া তোমার 3, না হাতে হাতে আছে 1 2, আর এদিকে 3, মানে 3 2 7 9 3, এ হচ্ছে উপরেরটা মানে মাইনাস করার পরে। আর এদিকে দেখো 9 9 ডাবল 0। এখন এই এই অপশনের মধ্যে তো এই চিত্র দেখাই যাচ্ছে না, তার মানে এটাকে আমরা স্টিল কাটাকাটি করতে পারবো। দেখো কাটাকাটি কিভাবে করতে পারি, 3 দিয়ে করতে পারি। 3 দিয়ে করলে নিচে হবে গিয়া 3 3 ডাবল 0, আর উপরে যদি 3 দিয়ে কাটো, 3-এর মধ্যে যায় একবার, 27-এর মধ্যে যাবে কতবার, 2-এর মধ্যে যায় না যেহেতু, তাই একটা শূন্য। 27-এর মধ্যে কয়বার যাবে, 3 নং 27, 9 বার। এরপরে 9-এর মধ্যে যাবে 3 বার, এরপরে 3-এর মধ্যে যাবে একবার, তার মানে 10931। আর নিচে হচ্ছে 3300, এই যে 10931 আর নিচে 3300, এটা উত্তর। ক্লিয়ার সবাই যে কিভাবে করলাম, পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম আর কি। বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এটা দেখো যে 4 6 7 এবং এক্স এর গড় মান হচ্ছে 5.5, তাহলে এক্স এর মানটা কত? তাহলে গড় মান কিভাবে হয়, গড় মান হচ্ছে গিয়ে উপরের সংখ্যাগুলোর যোগফল আর নিচে হচ্ছে তাদের সংখ্যা। তাহলে উপরে যদি আমি যোগফল করি তাহলে 4 + 6 + 7 + x, আর তাদের কয়টা সংখ্যা, এখানে এখানে 3টা, এখানে 104টা, তাহলে নিচে 4 দ্বারা ভাগ ইকুয়াল টু 5.5। তাহলে এটা হবে কত, কত কত হয় যোগ করলে, 17, 17 + x ডিভাইডেড বাই, আচ্ছা 4 কে যদি 17 + x আর 4 কে এই পাশে নিয়ে আসো, 5.5 এর সাথে 4 কে গুণ করলে কত হবে, 5-এর সাথে গুণ করলে হচ্ছে গিয়া 4 5 20, আর 0.5 এর সাথে 4 কে যদি গুণ করো তাহলে হবে 2, তাই না? অর্ধেকের সাথে মানে হাফের সাথে 4 কে গুণ করলে কত হয়, 2 হয়। তাহলে ওখানে 20 আর এখানে 2 এ হচ্ছে 22, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এক সমান হবে গিয়া 22 - 17 ইজ ইকুয়াল টু হবে গিয়া 5। তাহলে উত্তর হচ্ছে 5 নাকি, ওখানে 3 এখানে 2। আচ্ছা, তাহলে এখানে 5 তো কোথাও অপশনে নাই, এটা হয়তো 5 ছিল, এটা 0.5 দেওয়া ছিল, ভুল, এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার সবাই নাকি, যেভাবে করলাম জাস্ট গড় মান বলাতে উপরে আমরা গড়ের সূত্রটা বসাইছি যে উপরে যোগফল সমষ্টি আর নিচে হচ্ছে সংখ্যা। তাহলে 4 + 6 + 7 + x যোগ করলে হচ্ছে 17 + x, আর নিচে 4টাকে আমরা এই পাশে আর গুণন করে দিছি, 5.5-এর সাথে 4 গুণ করলে 22 হয়, 22 থেকে 17 বিয়োগ করলে তো x এর মান বের হয়ে যায় 5। ওকে, নেক্সট দেখো যে 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে, বাট এটা খুবই সিম্পল জিনিস। 30-এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 31, 40-এর আগের মৌলিক সংখ্যা হচ্ছে 39। এই জন্য বলছি যে এই 100 পর্যন্ত এগুলো একটু চিনে রাখবা। কোথায় আছে যেন আমাদের, ভাইয়া এই যে এখানে 37 দেখো, না? ও সরি 37, তাহলে ভুল বলছি, তিন তো 30 আর 37, হ্যাঁ এখান থেকে 39 তো হয়ই,
কত যেন 39কে তো কাটাকাটি করা যায়, তাহলে এখানে কত 30 আর 40, তাহলে 37। এখন বলছে এদের মধ্যকার ব্যবধান কত, তাহলে 37 মাইনাস 31 করলে হবে গিয়া তোমার 6। ওকে, তো এটি হচ্ছে উত্তর। এখানে দেখো অপশন নাই, এটা হচ্ছে ফাঁকা উত্তর, যেহেতু যেউরি কোশ্চেন এটা, মানে এটাতে কোনো কিছুই মার্ক করা যাবে না, যেহেতু এরকম উইয়ার্ড কোশ্চেন অনেক সময় দেয়। ঠিক আছে, নেক্সট আসো যে 352 গজ 1 মাইলের কত অংশ। ঠিক আছে, তো 1 মাইলে কত গজ, এটা হচ্ছে কোশ্চেন, তাইলে আমরা এই জিনিসটা করতে পারবো। তো এটা হচ্ছে 1 মাইলে 1700 কত গজ যেন, 1750 গজ এরকম হতে পারে। তো 1 মাইল যেহেতু 1750 গজ, তো এটাকে যদি তুমি 352 দিয়ে ভাগ করো তাহলে কতবার হয়, 352, তাহলে 5 বার যায় না, দেখো তো, 5 বারই যাবে আই গেস। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা 352 দিয়ে 1750কে ভাগ করলে 5 আসছে, কিন্তু এটা তো 1/5 আকারে লিখতে হবে, কারণ জিনিসটা হচ্ছে এরকম যে 1 মাইলের কত অংশ, তাইলে 1750 গজে 1 মাইল। ওকে, 1 গজে কত, 352 গজে কত, তাহলে সেক্ষেত্রে হবে গিয়ে 352 ডিভাইডেড বাই 1750, তাহলে 1750 নিচে আসলে 1/5, এরকম। এই হচ্ছে উত্তর। কথা বুঝছো নাকি বুঝো নাই? আমরা যদি ওই যে ঐকিক নিয়মটা সাজাই, 1750 গজে 1 মাইল, একে কত, 352তে কত। ক্লিয়ার সবাই? এটা মুখস্থ, যেহেতু বি ইউনিটে তোমার এই যে পরিমাপের সম্পর্কিত তথ্য থেকে 1 মার্ক কোশ্চেন আসবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে। এই যে 1 কোটিতে কত মিলিয়ন, 1 মাইলে কত গজ, 1 ইঞ্চিতে কত, মানে 1 মাইলে কত ইঞ্চি, বা এরকম কিছু তোমাদের 19-এর যে সাধারণ গণিত বইটা ছিল সেটার একটা চ্যাপ্টারে এখানে ছিল না, ওখান থেকে 1 মার্কের এমসিকিউ থাকে ডিরেক্ট। তো এটার উপর ফুল শিট তৈরি করা আছে আমার ওই জিনিসগুলোর উপর, এবং মার্ক করা আছে যে কোনগুলো ইম্পর্টেন্ট, ওগুলো একটু পড়বা তোমরা। ঠিক আছে, এটা দেখো যে নিচের কোনটি মূলদ সংখ্যা, বলো তো এখানকার কোনটা মূলদ সংখ্যা হবে। দেখে, মূলদ বলছি যেটাকে P/Q ফরম্যাটে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ। বলো, শুনি নেই। 3 নাম্বার। তো 3 4 বার নয়। হ্যাঁ, 4/9, 3 নাম্বারটা রাইট, কারণ এটাকে দেখো 4/9 মানে P/Q ফরম্যাটে আছে, বাট এগুলো একটাও নাই। 1 কোটিতে কত মিলিয়ন, 1 কোটিতে কত মিলিয়ন বলো। তো 10 মিলিয়ন। রাইট, 10 মিলিয়ন। ঠিক আছে, আর এই যে পনুপুনিকের এটা সহজ, এটা করো তো। 2 এর উপরে পনুপুনিক, 4 এর উপর পনুপুনিক, তাহলে কি হবে, নিচে দুইটা 9, উপরে হচ্ছে যে 0 2 4 থেকে 0 বিয়োগ, মানে যেহেতু কোনোটাই ফাঁকা নাই, যে 24/99 হবে, কাটাকাটি করলে হবে গিয়ে 8/33, 33। 3 দিয়ে কাটাকাটি করলে এটা। ওকে, 8/33। নেক্সট দেখো, কোন সংখ্যার 1/3 অংশের সাথে 6 যোগ করলে ওই সংখ্যার 1/3 অংশ হবে। এই অঙ্কটাতে ভুল আছে, এটাতে মানে ডাটা প্রবলেম আছে, তো এটা আমরা স্কিপ করতে পারি, এখানে অপশন গুলাতে ভুল আছে। এটা দেখো, অঙ্ক বিশিষ্ট কোশ্চেন আসে অনেক সময়, অঙ্ক বিশিষ্ট খুব ইম্পর্টেন্ট, যেহেতু আসে বিউপিতেও তোমার ইংলিশ ভার্সনে থাকবে, যে অঙ্ক দিয়ে স্থান পরিবর্তন করলে কি হবে না হবে। এটা খুবই সহজ জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, 1 মার্ক আসলে একদম পানির মতো তুমি সলভ করে ফেলতে পারবা। জাস্ট এই ধরনের এই যে অঙ্ক স্থান বিনিময় করা, এগুলো আসলে কি করতে হবে, অপশন টেস্ট করতে হবে, মনে রাখবো অপশন টেস্ট। দেখো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 2, অন্তর মানে কি, বিয়োগ। তো দেখো তো কোন জায়গায় অন্তর 2 আছে, 4 আর 2 এর বিয়োগ তো 2 হয়, 5 আর 3 কে বিয়োগ করলে 2 হয়, 4 আর 2 কে বিয়োগ করলে 2 হয়, 5 আর 3 কে বিয়োগ করলে, সবগুলোই দেখো এই প্রথম শর্ত অনুযায়ী স্যাটিসফাই, তো সবগুলোই কি উত্তর না, উত্তর কিন্তু একটা। তাহলে পরবর্তী শর্তটা দেখো, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, মানে প্রদত্ত সংখ্যা যেটা ছিল সেটার দ্বিগুণ অপেক্ষা 6 কম। ধরলাম যে প্রথমটা উত্তর, তাইলে এটাকে যদি তুমি স্থান বিনিময় করো, স্থান বিনিময় করলে 2 4 হয়ে যাবে গিয়া কত, 4 2 মানে 24 হয়ে যাবে 42। এখন সেটা কি প্রদত্ত সংখ্যা থেকে দ্বিগুণ অপেক্ষা 6 কম কিনা, 24-এর দ্বিগুণ কত বলো তো, 24-এর দ্বিগুণ কত,
48 না? 48। তো 48 থেকে কি 6 কম কিনা? 42। এই যে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, মানে এই যে দ্বিগুণ করলে, এই যে স্থান বিনিময় করলে 42 হয়, সেটা 24-এর দ্বিগুণ অপেক্ষা 6 কম কিনা? এই 42টা মিলছে? দেখো, চিন্তা করে দেখো মিলছে কিনা। আমি যে স্থান বিনিময় করলাম, 24-কে 42 বানাইলাম, এই 42 সংখ্যাটা ওই 24-এর দ্বিগুণ অপেক্ষা 6 কম কিনা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটাই উত্তর, কারণ বাকি কোনোটা দিয়ে ওই স্যাটিসফাই করবে না, তাহলে এটাই। ওকে, নেক্সট দেখো যে 100 থেকে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? তো এটা হচ্ছে আমরা 100-র পরবর্তী 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা কোনটা আছে সেটা দেখবো। তো 100-র পরবর্তী 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা হচ্ছে 102, কারণ 100 তো 3 দ্বারা ভাগ যায় না, 101ও যায় না, 102 যায়, কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 যেহেতু 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 102ও 3 দ্বারা ডিভিজিবল। আর জিরোর তো কোনো ভ্যালু নেই, যোগ করলে জিরো কিছু হয় না। বুঝছো, ওই যে আমরা ডিভিজিবিলিটি টেস্ট অ্যাপ্লাই করলাম। আর 200-র আগের কোন সংখ্যাটা তোমার 3 দ্বারা ডিভিজিবল? 199 কি যাবে? 198? হ্যাঁ, 198 যাবে। এখন এই যে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমরা করব কি, আমরা এই যে 198 থেকে 102 বিয়োগ করব, এটাকে 3 দ্বারা ভাগ করব, করে সাথে 1 যোগ করে নেব, যা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 198 থেকে 102 যদি বিয়োগ করো কত হয়? মানে এই যে বিভাজ্য বড় সংখ্যাটি থেকে বিভাজ্য ছোট সংখ্যাটি বিয়োগ করে সেটাকে ওই বিভাজ্য ভাজক সংখ্যা দ্বারা ভাগ করে 1 যোগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের শর্ত আর কি, এই জিনিসটা মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন আসে। আর এই যে টেকনিকটা যেটা তোমাদেরকে আমি ম্যাথ করাচ্ছি আর মুখে বলতেছি, এটা তোমরা খাতা সুন্দর করে নোট করে নিও, এই ম্যাথটা লিখে পাশে যে টেকনিকটা লিখে নিবা। তো দেখো, এখানে এটা বিয়োগ করলে আসবে গিয়ে 6, আর হচ্ছে কত, 96, তাই না? হ্যাঁ, 3 দ্বারা কাটলে কত হবে? +1, 3 দ্বারা কাটলে হবে গিয়া 3 3 9, 3 2 6, 32, আর হাতে যেহেতু 1 যোগ করতে হবে, তার মানে 32 যোগ 1 = 33। তাহলে উত্তর হচ্ছে 33। টোটাল 33টা সংখ্যা আছে 100 থেকে 200-র মধ্যে, যেটা 3 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার সবাই? হুম। জি ভাই। ওকে, নেক্সট দেখো যে একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে কত পয়সা করে? 10 পয়সা করে চাঁদা তুলে 90 টাকা দিল। পয়সা করে টাকা চাঁদা দিছে, তাতে করে টাকায় আসছে, তার মানে আমাদেরকে কিন্তু এই যে ইউনিট সেম করে নিতে হবে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? তো যত সংখ্যক স্টুডেন্ট আছে, মনে করলাম যে 1 সংখ্যক স্টুডেন্ট আছে, তারা প্রত্যেকে যদি তোমার 10 পয়সা করে টাকা দেয়, তাহলে 10 পয়সা, তাহলে এটা হবে গিয়ে কত, মানে প্রত্যেকে যেহেতু দিছে, তার মানে 10x, মানে x × 10x এরকম, প্রত্যেকে দেওয়াতে আর কি, x × 10x, তাহলে এটা হবে 10x² হচ্ছে 90 টাকা। তো 90 টাকাকে আমি পয়সাতে নিয়ে দিব, কারণ এখানে কিন্তু 10 পয়সা হিসাব করছি, 90-তে পয়সা নিলে আরো 2টা শূন্য অ্যাড হবে, কারণ 100 গুণ হবে 90 টাকা, মানে কি 90 গুণ 100, এই হচ্ছে কি এটা পয়সাতে চলে গেল, তাহলে 9000। তাহলে এই যে x² হবে গিয়ে কত, 10 এই পাশে ভাগাকারে চলে আসবে, 10 কাটাকাটি করলে হবে গিয়ে 900। এখন এই যে স্কোয়ার কাটাকে এই পাশে দিলে হবে গিয়ে √900, তাহলে হবে গিয়ে কত, 30। এক্স এর মান কত, 30, তাহলে 30 জন স্টুডেন্ট ওখানে। কথা বুঝছো সবাই? কিভাবে হইলো? আমরা জাস্ট ইকুয়েশনটা সাজিয়ে নিছি, দেন করে ফেলছি। আর ইউনিটটা যেহেতু ওখানে টাকার পয়সা ছিল, তাই আমরা দুইটাকেই পয়সাতে নিয়ে আসছি, 100 দ্বারা গুণ করে 90 টাকাকে। বুঝতে পারছো সবাই? ওকে, এটা দেখো তো কি হবে, যে 3/20 এর দশমিক ভগ্নাংশ কত? এটার দশমিক ভ্যালুটা কত আসবে? তো 3/20 তোমাদের কাছে ক্যালকুলেটর নাই, তোমরা কিভাবে করবা? তোমরা ওই যে আমাদের যে চিরচেনা নিয়ম, 3-এর মধ্যে যেহেতু যায় না, তাহলে একটা দশমিক, দশমিক দেওয়ার কারণে 3-এর পরে একটা শূন্য বসানো যাবে, তাহলে হয়ে যাবে 30। 30-এর মধ্যে 20 কয়বার যাবে? একবার। হাতে থাকবে কত, 10। 30 থেকে 20 গেলে 10। এখন এই 10-এর পরে আরেকটা শূন্য বসানো যাবে, তাহলে হয়ে যাবে সেটা 100। 100-এর মধ্যে 20 কতবার যাবে? 5 বার। তাহলে 5 × 20 = 100, তোমার 0.15। এটা হচ্ছে উত্তর। মুখোমুখি করে ফেললাম, বুঝছো সবাই? হুম। আমি যদি ভেঙে ভেঙে দেখাই তাহলে অনেকটা এরকম হবে, মানে 20 আর এখানে 3, তো 20-এর মধ্যে 3-এর মধ্যে তো 20 যায় না, তো একটা দশমিক দিলাম, এখানে এটাকে 30 বানাইলাম, এখন 20 যাবে কয়বার? একবার।
20 হাতে থাকে কত 10, এবার এখানে এখানে আরেকটা শূন্য বসানো যায়, আর এটার মধ্যে কত যাবে, এই যে 5 বার যাবে, তাহলে শূন্য টাইপস। বুঝছো? 0.15। নেক্সট দেখো, এক ব্যক্তি তার সম্পত্তির 3/1 পুত্রকে, 3/1 মেয়েকে এবং কত 5/1 হচ্ছে স্ত্রীকে দিল, বাকি অংশ সে এতিমখানায় দান করলো। দানকৃত টাকার পরিমাণ হচ্ছে 8,000 টাকা। তাহলে মোট সম্পত্তি কত টাকার ছিল আর কি। তো এই যে যে অংশগুলা ভাগ করে দিছে, ধরলাম পূর্ণ অংশ হচ্ছে এক, এক হচ্ছে তার টোটাল সম্পত্তি, টোটাল সম্পত্তিকে এক ধরতে হয় পূর্ণ অংশকে। সেখান থেকে দেখো এই যে 3/1 যেটা, সেটাকে দিছে পুত্রকে, আবার 3/1 দিছে মেয়েকে, আবার 5/1 দিছে স্ত্রীকে। বাকি অংশটা সে কি করছে, এই যে এতিমখানা দান করছে। মানে বাকি অংশটাই আমরা বের করতেছি, যে পূর্ণ অংশ থেকে যাদেরকে যাদেরকে দিছে সেটাকে বাদ দিয়ে দিই। তাহলে এটাকে লসাগু করলে হবে গিয়ে 15, এখানে হবে গিয়ে 5 5 3, তাহলে 13/15। এটা হচ্ছে এইটুকুর পরিমাণ। এক থেকে সেটাকে বিয়োগ করলে, মানে 1 - 13/15 করলে হবে গিয়া 15, আর এদিকে হবে গিয়া তোমার 2, মানে 2/15। এটা হচ্ছে বাকি অংশের পরিমাণ। এটা সমানই কত, 8,000 টাকা। বাকি অংশ সমানে যদি তোমার 8,000 টাকা হয়, পূর্ণ অংশ এক সমান কত হবে, এই যে 8,000 ইন্টু হবে গিয়ে, এটা উল্টে যাবে, উপরে যাবে গিয়া 15, নিচে হবে গিয়া 2, 2 দিয়ে 8,000 কে কাটলে হবে গিয়া 4,000। তো 4,000 ইন্টু যদি তুমি 15 করো, 4×15 কত, 60। তাহলে উত্তর হচ্ছে 60,000 টাকা। কিভাবে করলাম বুঝতে পারছো কি, নাকি একটু কঠিন হয়ে গেল জিনিসটা? আমি জাস্ট তোমাদেরকে সিকোয়েন্সটা বলি। তার টোটাল সম্পত্তি ধরো এক অংশ ছিল, সেখান থেকে সে পুত্রকে এত দিছে, মেয়েকে এত দিছে, স্ত্রীকে এত দিছে। তো যতটুকু দিয়ে দিয়ে দিছে সেটা হচ্ছে 1+3, 1/3 + 1/3 + 1/5। এদের যোগফল আসছে কত, 13/15। এটাকে আমরা এক থেকে বিয়োগ করে দিচ্ছি পূর্ণ অংশ থেকে, আসলো কত, 2/15। এই 2/15 কি বাকি অংশ ছিল, যেটা সে দান করে দিছে 8,000 টাকা। তাহলে এটা সমানই 8,000 টাকা। আর পূর্ণ অংশ এক সমান কত, জাস্ট 8,000 এর সাথে এই জিনিসটা উল্টে গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে তোমার 60,000 টাকা চলে আসে। বুঝছো? এই ধরনের কোশ্চেন থাকে জিওবি ইউনিটে, 1-2 মার্কের সমান। তো এগুলো ভুল করা যাবে না, এগুলো একটু আরেকটু প্র্যাকটিস করতে হবে। তো আজকের এই ক্লাসটা এই ইউনিটের প্রশ্ন পর্যন্তই। নিয়ে কি একটু হ্যাঁ, করবেন, কোন অ্যানালাইজ ইউনিটের? করবেন একবার? ইউনিট। ইউনিট। এই যে হ্যাঁ। এখানে যেগুলো করালাম না, এখানে সবগুলা জিনিসই বি আর ই সেম। আমি শুধু ই বলতেছি না আর কি, বি আর ই সেম টু সেম। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনই তোমার ইউনিটই আসবে। এতক্ষণ যা যা করাইছি, এখানে যেগুর বি ইউনিটের কোশ্চেন আর ইউনিটের কোশ্চেন দুটা কম্বাইন্ডলি দেওয়া। আর এর মধ্যে কিছু কিছু টপিক তোমার কনসিকিউটিভ, তারপরে প্রাইম নাম্বার, এগুলো আবার বিউপিতে আসে। সো এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা সবগুলো জিনিস একসাথে কভার করলাম। এটা একটা বেসিক ক্লাস, যেখানে আমরা সংখ্যা রিলেটেড যত টাইপের জিনিস আছে সবগুলো আমরা কভার করলাম আর কি। ঠিক আছে, সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের এখন কাজ হচ্ছে যে এই যে রেকর্ড ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করব, পাশাপাশি শিটটা দিয়ে দিব, ওখানে এই জিনিসগুলো লেখা থাকবে। তোমরা এই জিনিসটাকে সুন্দর করে খাতায় নোট করবা, আর ইফ পসিবল ওই নোটটা আমাকে দেখাবা, বা আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুকে, সেখানে তুমি এটা পোস্ট করতে পারো। ওকে, আমি গ্রুপের লিংক এই ইয়েতে দিয়ে দিব, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে দিয়ে দিব। তো এখানে তোমরা এগুলো পোস্ট করো, কারণ এই যে নোটটা যেটা তুমি নিজে তৈরি করবা, এটা যখন পরীক্ষার আগ মুহূর্তে তুমি ফলো করবা, তখন অল্প সময়ের মধ্যেই তোমার এই যে নোটটা রিভিউ করা হয়ে যাবে। আমার সময় আমি যেটা করছিলাম, তোমাদেরকে একদিন আমি ক্লাসে দেখাইছিও, যে আমি একটা ডায়েরিতে এই যে ম্যাথের প্রত্যেকটা টপিক ওয়াইজ টাইপ ধরে ধরে শর্টকাট টেকনিক আর একটা একটা করে এক্সাম্পল নিজের মতো করে নোট করে নিছি। ওই যেটা আমার নিজস্ব নোট ছিল, তো দ্যাটস ওয়াই ওই নোটটা আমার পরীক্ষার আগে কমপ্লিট করতে লাগছে মাত্র 20-25 মিনিট। কিন্তু যদি এরকম নোট না থাকে, তখন তুমি দেখবে এই পুরো জিনিস বই ধরে ধরে বারবার প্র্যাকটিস করতে তুমি 5-6 দিনও ম্যাথ শেষ করতে পারবে না, যেটা তোমার 20 মিনিটেই তুমি এক চান্সে সবগুলো জিনিস শেষ করতে পারতা যদি নোটটা থাকতো। এই জন্য নোট রাখা খুব ইম্পর্টেন্ট। আর ম্যাথ তো এমন না যে তুমি মুখে পড়বা, খাতায় লিখবা না তাহলে হয়ে যাবে, এরকম না। তোমাকে খাতা কলমে নোট করলেই সেটা প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিস করে করেই তোমাকে ম্যাথে ভালো জায়গায় যাইতে হবে। তো এই জন্য বলবো যে একটু সিরিয়াসলি এই জিনিসটা নোট ডাউন করে নিজেরা প্রিপারেশন নিবা। আর ম্যাথের ব্যাপারে যেওর জন্য এটা হচ্ছে তোমাদের জন্য কি বলে, মানে মাইলস্টোন টাইপের, বা এটাকে তুমি এটাও বলতে পারো যে ডু অর ডাই এরকম। তুমি যদি ম্যাথে ভালো করতে পারো, তাহলে তোমার টপ পজিশনে র্যাঙ্ক থাকবে। আর যদি ম্যাথে কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হয়, তাহলে বি এবং ই ইউনিটে তোমার থেকে অনেক অনেক স্টুডেন্ট আগে চলে যাবে। কেননা এইখানে বি ইউনিটে তোমার সায়েন্স, আর্টস, কমার্স সবে পরীক্ষা দেয়,
তো তাদের তুলনায় তোমরা যদি একটু কম্পারেটিভ অ্যাডভান্টেজটা নিতে চাও, এত সুন্দর করে ম্যাথ গুলো করাচ্ছি, একই স্টাইলে একই স্ট্যান্ডার্ডের কোশ্চেন গুলো আসবে, জাস্ট হয়তো ডাটা চেঞ্জ থাকে। বাট বিগত কয়েকটা বছরে আমার স্টুডেন্টরা ফিডব্যাক দিচ্ছে যে ভাইয়া ডাটাও চেঞ্জ করে না, একদম হুবহু এগুলোই দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য বলবো যে তোমরা এই জিনিসটা একটু বেশি বেশি প্র্যাকটিস করো, নোট রাখো, আর ম্যাথ করার ট্রাই করো। দেখবা যে তুমি আর্টসের হও বা কমার্সের হও বা সায়েন্সের হও, এগুলো তোমার কাছে পানি ভাতের মতো মনে হবে। তখন আর কোনো প্রেশার কাজ করবে না। আর ম্যাথে ভালো করলেই তুমি টপ পজিশনে চান্স পাইতে পারবে। আমি নিজে বি ইউনিটে 6th হয়েছিলাম, টপ পজিশন হোল্ড করতে পারছিলাম। যদি বলো যে ক্রেডিট কিসে যায়, ম্যাথে আমাদের সময় 15টা আসছে, আমি 15টাই সঠিক কারেক্ট অ্যান্সার করে বেরিয়েছি। ওকে, আইবিএ তে চান্স পাইছিলাম, ইউনিটের যেটা আর কি, আগে ইউনিট ছিল বাট এখন তো সেটা আইবিএ আলাদা হয়ে গেছে। তো সেখানেও আমি চান্স পাইছিলাম ম্যাথে ভালো করার কারণে। তো বিষয়টা এইটাই যে তোমরা ম্যাথটাকে একটু সিরিয়াসলি নিবা, যারা জেইউতে পরীক্ষা দিবা আর বিউপি এফবিএস এ পরীক্ষা দিবা, ম্যাথ তোমাদের জন্য ম্যান্ডেটরি। এটাকে বাদ দিয়ে কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সো বি সিরিয়াস।